আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের আজকের এই রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ দুর্যোগ প্রশমনে সায়েন্স এবং সোসাইটির যে সেতু বন্ধন কেন প্রয়োজন এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকে। আমাদের সাথে রিসার্চ সোসাইটি স্টুডিওতে আছেন ডক্টর মোহন কুমার দাস এবং জনাব মোহাম্মদ বাবুল মিয়া। তো আমরা পরবর্তীতে ইন ডিটেলস আমরা আমাদের যে অতিথি আছে তাদের নিয়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তো আমাদের যে মোটো রিসার্চ সোসাইটি গবেষণা হোক উন্মুক্ত, অর্থাৎ এই গবেষণা যত বেশি আমরা উন্মুক্ত ভাবে প্রচার করব প্রসার করব তত বেশি আমরা দুর্যোগ বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মূল থিম সেখানে হচ্ছে সায়েন্স এবং সোসাইটি দুইটাই দরকার। ইন্টিগ্রেশন কিভাবে করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশে জলবায়ুর পরিবর্তন এর সাথে সাথে এর যে প্রভাব, বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে বেশি হানা দেয় এখানে। বিশেষ করে আমরা যদি বলি বাংলাদেশ বে অফ বেঙ্গল সাথে, যার কারণে হচ্ছে গ্লোবালি 6% সাইক্লোন কিন্তু আমাদের ইন্ডিয়ান ওশনে হয়, বে অফ বেঙ্গল আরাবিয়ান সি, কিন্তু গ্লোবালি সবচেয়ে বেশি হয় ওয়েস্ট প্যাসিফিকে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে মাত্র 4% কিন্তু বে অফ বেঙ্গল হয়, আর বে অফ বেঙ্গল সাইক্লোন দ্বারা কিন্তু আমরা বাংলাদেশ ইন্ডিয়া এফেক্টেড হই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গ্লোবালি যত বেশি মানুষ মারা যায় সেখানে 80% হচ্ছে কিন্তু ইন্ডিয়ান ওশনে। আপনি চিন্তা করেন যেখানে মাত্র 6% হচ্ছে সাইক্লোন হয় আমাদের ইন্ডিয়ান ওশনে এবং 30% হয় ওয়েস্ট প্যাসিফিকে। এটা যদি আমরা রিসেন্ট রিভিউ একটা পেপার দেখি 2022 সালে সিং এবং রক্সি 2022 আর্থ এন্ড সায়েন্স রিভিউ জার্নালে তারা পাবলিশ করছে। তার মানে হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশটা খুব সেন্সিটিভ, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে পূর্ব দিকটা সেটা। এছাড়াও আপনারা জানেন যে হিট ওয়েভ খুব শীঘ্রই, বিশেষ করে আমাদের এই গত মাসে বা এখনো আমাদের যে হিট ওয়েভে বাংলাদেশের যে একটা বাংলাদেশ এবং ইন্ডিয়া, এবং আমি যদি একটা রেফারেন্স দেই নিশান এটল 2017 সালের যে পেপার, তারা হচ্ছে ক্লাইমেট স্কুল, কলম্বিয়া ক্লাইমেট স্কুল থেকে তারা পাবলিশ করছে। তারা যে ডেফিনেশন দিয়েছে বাংলাদেশের হিট ওয়েভের উপরে, তারপর সবচেয়ে তারা বলছে যে এপ্রিল থেকে জুন পর্যন্ত সবচেয়ে বেশি হিট ওয়েভ হয় বাংলাদেশে, তার মধ্যে পিক হচ্ছে আপনার মে মাসে। তো এই যে হিট ওয়েভের যে ইফেক্ট, অনেক সায়েন্টিস্ট অনেকভাবে বলতেছে যে এল নিনোর ইফেক্ট বা অন্যান্য যে বিষয়গুলো, এখানে আমাদের সাথে ক্লাইমেট সায়েন্টিস্ট আছে ডক্টর মোহন কুমার দাস, তার কাছে আমি বিস্তারিত জানবো। তারপরে আমরা হচ্ছে ড্রাউট, খরার বিষয়টা যদি বলি, খরাতেও কিন্তু আমাদের ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হই। তারপরে অন্যান্য স্লাইনেটি থেকে শুরু করে থান্ডারস্টর্ম থেকে শুরু করে যত মানে দুর্যোগ, বাংলাদেশ ছোট দেশ, লোকবল বেশি, দুর্যোগও বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে সায়েন্স এবং সোসাইটির যে ইন্টিগ্রেশনটা সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমাদের সোসাইটিকে যত বেশি আমরা হাইলাইট করি, বিশেষ করে আমরা দেখা যাবে যে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম থেকে শুরু করে এবং সরকারি ভাবে আমাদের কিন্তু অনেক ভলেন্টিয়ার আমরা তৈরি করছি, এখানে মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু খরচ হচ্ছে। আমরা কিন্তু এখন যদি সোসাইটির কথা বলি, অর্থাৎ ইভাকুয়েশন বলি, প্রি ডিজাস্টার বা ডিজাস্টারের কথা বলি, আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদের ব্যাকআপ আছে। কিন্তু সেই তুলনায় যদি আমাদের সায়েন্টিফিক রিসার্চ, যেটা আর্লি ওয়ার্নিং, সোসাইটি তো পরে করবে, সায়েন্স আগে আর্লি ওয়ার্নিং দিবে, যে কোনো ডিজাস্টার নিয়ে সায়েন্টিফিক রিসার্চ করবে, তার মেকানিজম কেন এটা হচ্ছে বা আমরা ফরকাস্ট করে জানানো, সেই তুলনায় যে গবেষণা যতটুকু আমাদের দরকার সেটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে নেই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে টেকনিক্যাল বিষয়, ডক্টর মোহন কুমার দাস যেমন তিনি হচ্ছে যে একজন ক্লাইমেট সায়েন্টিস্ট, সে যদি বলে যে সে ফর এক্সাম্পল সাইক্লোন আমফান আমরা যদি এক্সাম্পল হিসাবে দেই, এটা কিন্তু 1 ঘন্টা মানে একদিনের মানে 24 ঘন্টা, লেস দেন 24 আওয়ার্স ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 5 এ গেছে। আপনি চিন্তাও করতে পারেন না ইন্টেন্সিটি কত বেশি। তার মানে হচ্ছে 250 কিলোমিটার পার আওয়ারে সে হচ্ছে চলে গেছে 24 ঘন্টা, লেস দেন মানে একদিনের মধ্যেই। এখন ডক্টর মোহন কুমার দাস যদি আসে, ধরেন লাইভে আসলো, মিডিয়াতে এসে বললো যে এই সাইক্লোন তো 250 কিলোমিটার পার আওয়ারে আসবে, অথবা ইন্টেন্সিটি এত মিটার পার সেকেন্ড বেগ, এটা কিন্তু আমাদের সোসাইটির যে লোকজন, কমন পিপল, তারা কিন্তু বুঝবে না। তাদেরকে বুঝাইতে হবে আসলে গাছপালা ভাঙবে না, ঘর বাড়ি উড়ে যাবে না, মানুষজন ক্ষয়ক্ষতি হবে। এই যে টেকনিক্যাল ওয়ার্ড ডক্টর মোহন কুমার দাস যেভাবে বলবে, অথবা আবহাওয়া অফিস যে কথাটা বলবে, সেটাকে আমাদের কমিউনিটি লেভেলে ডিসেমিনেট করা, তাদেরকে লোকাল ভাষা বোঝানো, এবং সবচেয়ে ভালো হয় যে ডায়ালেক্ট যদি ব্যবহার করি। ফর এক্সাম্পল বরিশাল রিজিয়নে থাকি, শুদ্ধ ভাষার চেয়ে সেখানে আপনার যে আঞ্চলিক ভাষাটা ব্যবহার করে কমিউনিটিকে কত ভাবে সুন্দরভাবে বোঝানো যায়। অর্থাৎ এই সায়েন্স
এবং সোসাইটি দুইটার যদি ইন্টিগ্রেশন করতে পারি তখন কিন্তু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্ভব। তো যা হোক, আমি আর কথা বাড়াবো না। আমি সঞ্চালনায় আজকে আপনাদের সাথে থাকবো ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। আমি পোস্ট ডক্টর রিসার্চার হিসাবে আছি জেজু ন্যাশনাল ইউনিভার্সিটিতে টাইফুন রিসার্চ সেন্টার। টাইফুন কথাটাই বুঝতে পারতেছি, সাইক্লোন নিয়ে এখানে আমরা একটু হালকা পাতলা আর কি নাড়াচাড়া করি আর কি। আর আমাদের সাথে আছেন আমাদের ক্লাইমেট ডক্টর মোহন কুমার দাস, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন নোয়ামি। এবং আমাদের সাথে আছে জনাব মোহাম্মদ বাবুল মিয়া, আমার প্রাণপ্রিয় ছাত্র, ছোট ভাই, এখন হচ্ছে দক্ষিণ কোরিয়াতে জেনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক হিসাবে আছে। আপনাদের দুজনকেই আমাদের রিসার্চ সোসাইটি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানটি এখন সরাসরি যারা লাইভে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি সরাসরি চলে যাব ডক্টর মোহন কুমার দাস আপনার কাছে। জনাব মোহন কুমার দাস, আপনার কাছে জানতে চাবো যে এই যে রিসেন্ট আমাদের সাম্প্রতিক যে হিট ওয়েভটা আসলো বাংলাদেশের উপর বিশেষ করে, তো এই হিট ওয়েভটা আসলে কেন হচ্ছে বা কি কারণে বা এই ক্ষয়ক্ষতি, আপনি এজ এ সায়েন্টিফিক লেভেলে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি যে পয়েন্টটা আমাদের মূল আলোচনা, সায়েন্স এবং সোসাইটির ইন্টিগ্রেশন, তো এই বিষয়টা কিভাবে হবে, কিভাবে দুর্যোগ প্রশমন হতে পারে, এই বিষয় নিয়ে যদি আপনি একটু বলতেন। ডক্টর মোহন কুমার দাস, শুনতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আজকে আপনি জানেন পরিবেশ দিবস, তো পরিবেশ দিবসে রিসার্চ সোসাইটি একটি সুন্দর গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানের গবেষণাকে সে আমাদের কমিউনিটির সাথে, সমাজ ব্যবস্থার সাথে, সমাজের মানুষের সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। একসময় মানুষ বিজ্ঞানীর যারা ছিল তাদেরকে মনে করতো তারা একটা নির্দিষ্ট পরিমণ্ডলে বসে গবেষণা করে। গবেষকরা যে সমাজের জন্য কাজ করে, সমাজের যে বিজ্ঞানীদের দরকার, উন্নত বিশ্বে বিজ্ঞানীদের যে আলাদা রকমের একটা গ্রহণযোগ্যতা, এই যে বিষয়টা নিয়ে আজকে একটা সুন্দর আলোচনা পরিবেশ তৈরি করার জন্য যা উদ্যোগ নিয়েছেন, সেজন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আমি সরাসরি প্রসঙ্গে চলে যাই। তো প্রসঙ্গক্রমে যে বিষয়টি বলেছেন, বাংলাদেশ একটি আয়তনের দিক থেকে বলি বিভিন্নভাবে হয়তো একটি ছোট দেশ, কিন্তু জনসংখ্যা, জনবসতি, জনগুরুত্বের দিক থেকে যদি বলি, জিও পলিটিক্স বা ভূতাত্ত্বিক অবস্থানের দিক থেকে বলি, তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অবস্থানে বাংলাদেশ আছে এবং বাংলাদেশের অনেকগুলো মাইলস্টোন কি বলা যায় অ্যাচিভমেন্টও আছে। তো আমরা প্রথমে দুর্যোগের বিষয়টাই দেখি। বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশের একটা পরিচিতির জায়গাও তৈরি হয়েছে দুর্যোগ নিয়ে। আমরা যদি দেখি আমাদের একটা ষড় ঋতুর দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করা হয়। সাধারণত ১ম ঋতুটাই আসে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালের যেই ব্যাপ্তি, সেখানের সাথে আপনার তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের সাথে গঠিত যে দুর্যোগগুলা, স্বাস্থ্য ঝুঁকি, কৃষিতে ঝুঁকি এবং আরো অন্যান্য অনেকগুলো জলবায়ু পরিবর্তনের সাথে তার সম্পৃক্ততা কোথায়, এই বিষয়গুলো চলে আসে। তাহলে আমাদের যে ক্যালেন্ডার আমরা যদি দেখি, আমাদের হচ্ছে মার্চ, এপ্রিল, মে মাস। এই ৩ টি মাসকে আমরা আমাদের প্রি মনসুন সিজন অথবা হচ্ছে এই গ্রীষ্মকাল বা গ্রীষ্মের সিজন হিসেবে ধরে নিই। এই সময়টা দেখেন বাংলাদেশের মোটামুটি সব জায়গায় একটা উষ্ণতম আবহাওয়া থাকে। সাম্প্রতিক সময়ে যেটি দেখা যাচ্ছে, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া, এশিয়ার অনেকগুলো দেশ জুড়ে কিন্তু একটা তীব্র তাপপ্রবাহ, মানে এটা তীব্রতা হয়তো দেশ অনুযায়ী, সময় অনুযায়ী, কাল অনুযায়ী বিভিন্ন রকম, কিন্তু মোটামুটি সব জায়গায় দেখা গেছে বৈশ্বিক যে আগের রেকর্ড গুলো ছিল, সেই রেকর্ড গুলা পেরিয়ে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শুধু কি স্থলভাগেই আমাদের তাপপ্রবাহ? তেমনটি কিন্তু নয়। আপনি কথা প্রসঙ্গে নিয়ে আসছেন ঘূর্ণিঝড়ের কথা। তাহলে ঘূর্ণিঝড়ের কিন্তু একটা অন্যতম নিয়ামক হচ্ছে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়া। আমরা এপ্রিল মাস যে এই বছর দীর্ঘমেয়াদী একটা তাপপ্রবাহ সারা বিশ্বে এবং বাংলাদেশে আলাদাভাবে যদি বলি, একদম মার্চ মাসের ৩১ থেকে শুরু করে মে মাসের ৩, ৪, ৫ তারিখ পর্যন্ত টানা একটা ১ মাসেরও বেশি সময়ব্যাপী তাপপ্রবাহ বিরাজমান ছিল। সমসাময়িকভাবে কিন্তু পারিপার্শ্বিক দেশগুলোতে কিন্তু একটা তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজমান ছিল। এখন এই যে একটা পরিস্থিতি এরকম কেন হচ্ছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার একটা কনসার্ন আছে। এটা সায়েন্টিফিক কজেস কি? মানবসৃষ্ট কারণ কি? বৈশ্বিকভাবে এটার সম্পর্কগুলো কেমন? সেগুলো একটু গবেষণার যেমন বিষয়, আলোচনার বিষয়। আপনি প্রসঙ্গক্রমে নিশান এট আল এবং আরো অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ গবেষণার কথা উল্লেখ করেছেন। এবং সাম্প্রতিক সময়ে এবং অতীত কিছু, কিছু গবেষণা বাংলাদেশেও হয়েছে। বাংলাদেশের কিছু গবেষণা আবার উন্নত বিশ্বের প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। আরেকটা বিষয় খেয়াল করি, আমরা এই যে সময়টাকে বলছি আমরা তাপপ্রবাহের সময়, মার্চ, এপ্রিল, মে মাস, একই সময় কিন্তু আমাদের উত্তর-পূর্ব যে অংশটা, সিলেট এবং হাওরের যে অংশটা, ডিপ্রেশন যে জায়গাটা, সেখানে কিন্তু অকাল বন্যার একটা সম্ভাবনা দেখা দেয়। এবং আমরা বিগত সময়ে দেখেছি বেশ কিছু সিগনিফিক্যান্ট ইয়ার ছিল। ২০১০, ২০১৬, ২০১৭। পরবর্তী সময়ে হয়তো ঐরকম বড় আকারে হয়নি, কিন্তু ছোট আকারেও বেশ কিছু অকাল বন্যা হয়েছে। এগুলোকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি। তাহলে একদিকে কিন্তু আমরা
বলছি কি তাপপ্রবাহের জনিত পরিস্থিতি, আবার একদিকে হচ্ছে হঠাৎ করে অকাল বন্যার পরিস্থিতি বা ফ্ল্যাশ ফ্লাড। এর মধ্যে কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ কালবৈশাখী। এই মাসটার কিন্তু আরেকটা নাম আছে কালবৈশাখী, নরওয়েস্টার সিজন। এই সময় বজ্রপাত, শিলাবৃষ্টি, বিদ্যুতের চমক যেটা লাইটনিং, এই ধরনের অনেকগুলো ঘটনার কারণে প্রচুর প্রাণহানি হয় এবং প্রায় অনেক দিনের আলোচনা এবং পারিপার্শ্বিক গবেষণার গুরুত্ব অবধারণ করে বাংলাদেশ সরকার বজ্রপাতকে দুর্যোগ ঘোষণা করেছে। এরকম একটি দাবি উঠছে এখন তাপপ্রবাহ নিয়ে। এই যে তাপপ্রবাহের যে সময় আমি ক্যালেন্ডারটা একটু বলার চেষ্টা করছিলাম। এরপরে দেখেন আমাদের যখন মনসুন সিজনটা চলে আসে তখন কিন্তু আমাদের বর্ষাকাল চলে আসে। তখনও কিন্তু বর্ষাকাল, তারপর বর্ষার কারণে বন্যা এটা আছে। আমরা কিন্তু আবার দেখেন গ্রীষ্মকালে কিন্তু এই যে বড় একটা সময় কিন্তু থাকে এপ্রিল মে মাসে, একটা বড় ধরনের ঝুঁকি থাকে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের আঘাত হানা। ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস হওয়া, স্টর্ম সার্জ হওয়া এটা একটা মানে হতেই পারে, হয়। কিন্তু এখন যে কথা বলছেন হঠাৎ করে ক্যাটেগরি 1 এর একটা ঘূর্ণিঝড় বাতাসের গতিবেগ বাড়িয়ে ক্যাটেগরি 3-4 এ চলে যাওয়া। আবার ক্যাটেগরি কমে থেকেও কিন্তু বড় ধরনের ডিভাস্টেশন ঘটানো, যেটা এবছর আমরা রেমাল ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখেছি। আইলার ক্ষেত্রে দেখেছি ২০০৯ সালে। সিডরের ক্ষেত্রে দেখেছি, আম্পানের কথা তো আপনি বললেনই। এর এছাড়াও কিন্তু আছে বর্ষাকাল পেরিয়েই কিন্তু আসে হচ্ছে আমাদের পরবর্তীতে শীতকাল, শীতকালে শৈত্যপ্রবাহের বিষয় আছে। তাহলে দুর্যোগ নাই কোথায়? বাংলাদেশের প্রতিটি জায়গা, প্রতিটি অংশ কোনো না কোনোভাবে দুর্যোগের সাথে সম্পৃক্ত। কখনো বন্যা, কখনো খরা, কখনো তাপপ্রবাহ, কখনো শৈত্যপ্রবাহ, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস এভাবে। এই বছর যে ব্যতিক্রম সেটা কিন্তু গত বছরের একটা consequences। ২০২৩ সালেও আমরা দেখেছি আ একটা বৈশ্বিক পরিস্থিতি ছিল এবং গ্লোবাল যেই ওয়ার্মিং বা তাপমাত্রার যে রেকর্ড, বিশ্ব আবহাওয়া সংস্থা যে রেকর্ড গুলা বলেছে, দেখিয়েছে, আমরা কিন্তু অতীতের রেকর্ডকে ছাড়িয়ে গেছি। এই বছরের রেকর্ড নিয়ে গবেষণা হচ্ছে। হয়তো অচিরেই সেটা আরো কিছু আপডেট পাবো। আমরা যতটুকু ছিল ফেব্রুয়ারি পর্যন্ত বা মার্চ পর্যন্ত, সেখানেও আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এবছর কি হলো? এবছর তাপপ্রবাহ শুরু হলো। তাপপ্রবাহ সারা মাস ধরে চলছিল এবং কোন রকম কালবৈশাখীর কোন এক্টিভিটি ছিল না। পুরো এপ্রিল মাসে। একটু কালবৈশাখী যদি হতো মানুষ একটা কি বলা যায় রিমেডি পেত। এটা কিন্তু হয়নি। এই যে না হওয়াটা, এই যে ব্যতিক্রমতাটা, তারপর দেখা যাচ্ছে কিছুটা হচ্ছে এই তাপপ্রবাহের যেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলা। একসময় বলা হতো আমাদের উত্তর-পশ্চিমের যে জেলাগুলো সেগুলোতে একটা বড় ধরনের তাপপ্রবাহ বা এই যে যখন গ্রীষ্মের এই সময় চলে সেখানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গুলা থাকে। কিন্তু পারিপার্শ্বিক সময় এমনও দেখা গেছে এই রেকর্ড গুলা ছাড়িয়ে কিছুটা উপকূলীয়র কাছাকাছি এবং আমরা গত বছর এবং এই বছর পরপর দেখেছি চুয়াডাঙ্গায় অনেক বেশি তাপপ্রবাহ বিরাজমান আছে। এবং কিছু গবেষণা হয়তো সাম্প্রতিক সময়ে হয়েছে। আমরা যেমন আপনি বলেছেন কয়েকটি গবেষণার কথা। এছাড়াও আমরা দেখি হিট ওয়েভ নিয়ে কিছু এক্সট্রিম হিট ওয়েভ টেম্পারেচার নিয়ে কিছু গবেষণা। সেগুলোর আবার নিউমেরিক্যাল সিমুলেশন নিয়েও কিছু কাজকর্ম হয়েছে। যেমন কেরিকো নামে একজন সায়েন্টিস্ট এবং উনাদের একটা কনসোর্টিয়ামে কেভি বেস্ট অ্যান্ড আদার্স উনারা কিছু গবেষণা করেছে। এর ছাড়াও কিন্তু ফিউচারে হিট ওয়েভ এর চেঞ্জ কেমন হতে পারে এগুলোরও কিন্তু কিছু গবেষণা আছে। জে ব্রাউন এর ক্ষেত্রে গবেষণা ছিল সেটা ২০২০ সালে ক্লাইমেট এক্সট্রিম জার্নালে আপনার হচ্ছে ওয়েদার এন্ড ক্লাইমেট এক্সট্রিম জার্নাল এলসেভিয়ার থেকে প্রকাশিত হয়েছিল। এরা কিন্তু তারপর আপনি চায়না থেকেও বাংলাদেশের আ আমাদের এই ক্লাইমেট এবং এই বিষয়ের উপর বেশ কিছু গবেষণা আছে। তার মধ্যে সি উইন ইউন সম্ভবত উনার নাম। তারপর উনার একটা গবেষণা গুরুত্বপূর্ণ ছিল। যেখানে উনি গ্লোবাল হিট ওয়েভ এন্ড সোশিও ইকোনমিক এক্সপোজার টা দেখিয়েছিল। তো এরকম অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আমাদের দেশে আমরা কর্মকার এট অল, তারপর আমারও একটা ২ টা গবেষণা ছিল। এখন হিট ওয়েভ এর ইমপ্যাক্ট গুলা কোথায়? আমরা হিট ওয়েভ এর যদি কনসিকুয়েন্সেস দেখি, ১ম এ তো সরাসরি আমরা মানুষের ক্ষেত্রে বলি। যখন হিট ওয়েভ বিরাজমান থাকে, সরাসরি মানুষ ঝুঁকিতে থাকে। কারণ হচ্ছে মানুষের দৈনন্দিন কার্যক্রমের জন্য ঘরে থাকতে হয়, ঘরের বাইরে যেতে হয়, অফিস কার্যক্রম থাকে। কিন্তু সব মানুষের তো পেশা একরকম না। আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। এক ধরনের পেশার মানুষের এক ধরনের ঝুঁকি আছে। যেমন আমরা কখনো দেখবেন আমরা যখন বিশ্বে কখনো ভ্রমণ করতে যাই, আমাদের যদি মিডল ইস্ট এর কোন জায়গাতে যদি আমাদের যদি ট্রানজিট থাকে বা ওখানে যদি কখনো যেতে হয়, সেখানে দেখবেন বাহ্যিক তাপমাত্রাগুলা ৪৫, ৪৮, ৫৩ ডিগ্রি পর্যন্ত হয়। সে সময় কিন্তু ওদের বাইরে কোনো এক্টিভিটি থাকে না। কিন্তু আমাদের যে এখন consequences গুলো হচ্ছে এই যে মরুময়তার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। ৪৪ ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়া। যেমন আমাদের হিস্টোরিক্যাল রেকর্ডে যে তাপমাত্রা ছিল, এখন যদি আমরা হটস্পট গুলাতে তাপমাত্রা মাপি, সেগুলো কিন্তু ঐরকম রেকর্ডকে ছুঁয়ে যাচ্ছে। একটা বেসরকারি গবেষণা সংস্থা এটাও দেখিয়েছে। ক্যাপস যেটা স্ট্যানফোর্ড থেকে উনারা কাজ করে উত্তরার কিছু জায়গায় দেখিয়েছে কি ৪৩-৪৪ ডিগ্রির তাপমাত্রা উনারা রেকর্ড করতেছে উনাদের নিজস্ব কিছু ইন্সট্রুমেন্টের মাধ্যমে। যদি আমাদের আবহাওয়াগত অবজারভেটরি গুলো নির্দিষ্ট কিছু জায়গায় থাকে, অনেকগুলো সেখানেও রেকর্ড গুলো কিন্তু কম না। এরকমই ৪২-৪৩ ডিগ্রির তাপমাত্রার কাছাকাছি রেকর্ড হচ্ছে।
কিন্তু ফিল লাইক একজন মানুষ বা যারা বাইরের পরিমণ্ডলে থাকে তারা কেমন অনুভব করতেছে। সেখানে দেখা যাচ্ছে কি সেটা তাদের এই অস্বস্তির জায়গা থেকে যদি বলি, সেখানে যদি আর্দ্রতা যুক্ত হয়, আর্দ্রতা না থাকলে এক ধরনের পরিস্থিতি হয়, আর্দ্রতা যদি বেড়ে যায় তখন আরেক ধরনের পরিস্থিতি হয়। মানে কি বলা যায়? যদি মানুষ ওই ধরনের একটা বিরূপ পরিস্থিতি থাকে, তার সোয়েটিং হয়, তার কর্মক্ষমতা কমে যায়। তাহলে আমরা কি শুধু তারপর হচ্ছে হিট স্ট্রোক এর কথাগুলো তো আছে। স্বাস্থ্য ঝুঁকির কিন্তু বিভিন্ন রকম এবং ধরন আছে। এখন কথা হচ্ছে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে? ঐতিহাসিকভাবে তো কিছু হিট ওয়েভ বা আমরা দেখছি 1960 তে হিট ওয়েভ এর একটা হিস্টোরিক্যাল রেকর্ড আছে। তখন কি মানুষ এরকম অস্বস্তিতে ছিল? না ৪ দশক ৬ দশক পরে এসে এখন যে পরিস্থিতি মানুষ বেশি অস্বস্তিতে অনুভব করতেছে। এখানে কিন্তু একটা পরিবর্তন আমরা একটা লক্ষ্য করি। আগে যে নগরায়ন ছিল, নগর পরিবেশ ছিল, বৃক্ষ ছিল, মানে সবুজ ছিল। আমরা যদি গ্রিন এর কথা বলি, আমরা যদি ব্লু চ্যানেল এর কথা বলি, যেটাকে বলা হয় এই নদী, খাল, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল। তাহলে মানুষ হতো কি একমাত্র যারা মাঠে ঘাটে কাজ করছে তারা বিশ্রাম নেওয়ার জন্য হলেও এক গাছের নিচে এসে সময় কিছুটা হলে জিরিয়ে যেত। এখন কিন্তু সেই সময় সুযোগ পরিস্থিতিটা কিন্তু নাই। আমি যেটা বলতে চাচ্ছি আপনি আচ্ছা, যদি হ্যাঁ, ডক্টর নগরায়নে মোহাম্মদ দেখেন ইউনুস, আমাদের ন সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাকে একটু থামাতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রসঙ্গ নিয়ে আসি, যেহেতু আমাদের সময় কম কিন্তু আলোচনা বেশি করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা কথা বললেন, হিউমিডিটি বা আর্দ্রতার কথা বললেন। তো আমরা জানি আমাদের মোবাইলে কিন্তু স্ক্রিন এখন দেয় ফিল লাইক টেম্পারেচার, একটা একটা ধরেন তাপমাত্রা থাকে, আপনি বললেন 40 বা 44, কিন্তু দেখা গেল যে আর্দ্রতা যদি বেশি থাকে তার মানে হচ্ছে বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। তো জলীয় বাষ্পের পরিমাণটা যদি বেশি থাকে সেক্ষেত্রে তো আমাদের ওই যে এক্সট্রা যে মানে ইভাপোরেশন হওয়া বা আমাদের ঘামানোর যে ব্যাপার বা অন্যান্য ব্যাপারগুলো সেগুলো কিন্তু হয় না। আর যদি হিউমিডিটি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘাম বা ইভাপোর যেটা বলি আমরা সেটা বেশি হয়। এখন এই হিউমিডিটি বেশি থাকার কারণে আমরা দেখা গেল তাপমাত্রা 44 কিন্তু আমরা ফিল করতেছি ধরেন যে 50 60 বা এরকম। এটার কারণে মূলত হিট স্ট্রোক হচ্ছে। এবং সামঞ্জস্য আপনাকে বলে দেই, ন্যাশনাল ওয়েদার সার্ভিস যে নোয়ার যে তাদের যে ওয়েবসাইট, এটাকে আমরা সাধারণত হিট ইন্ডেক্স বলতে পারি। এই হিট ইন্ডেক্সটা তারা হচ্ছে হিউমিডিটি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, এটার উপর ভিত্তি করে তারা একটা ইকুয়েশন দিছে। যদিও সেটার আবার এক্সটেন্ডেড আসছে ভার্জন, সেখানে প্লাস মাইনাস এরর আছে। তো মেইন হচ্ছে যে হিট ইন্ডেক্স এর ডিপেন্ড করে কিন্তু তারা কিছু ক্লাসিফিকেশন করছে, অর্থাৎ আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটাকে তারা ডেভেলপ করছে, যে কিরকম কোশন, একটা হচ্ছে সতর্ক থাকবে অথবা খুব মানে খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, এক্সট্রিম ডেঞ্জার বা এই ধরনের কিছু, বা এই ডেঞ্জার গুলো হলে বা এই যে আর্লি ওয়ার্নিং থাকলে তাদের কি ধরনের আপনার ইম্প্যাক্ট, বিশেষ করে আমাদের শারীরিক বা মানসিক অন্যান্য যে বিষয়গুলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো আমি নোয়ার কথা বললাম, তো এখন আমাদের যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটাকে কিভাবে তারা ক্লাসিফিকেশন করতেছে এবং তাদের আর্লি ওয়ার্নিং সিস্টেমটা কি এবং কিসের ভিত্তি, বা এই বিষয় নিয়ে যদি আপনি একটু বলতেন। জনাব মোহন কুমার দাস। ধন্যবাদ আপনাকে। এক্সাক্টলি আপনি ঠিকই বলেছেন। মানে স্ট্যান্ড অ্যালোন শুধুমাত্র তাপমাত্রা হিট ওয়েভ এর কিন্তু একটা ক্রাইটেরিয়া না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আপনি যেভাবে নোয়ার উদাহরণ এনেছেন, আপনি আবহাওয়া সংস্থারও বিভিন্ন ওদের যে ম্যানুয়াল রিপোর্ট দেখলে তারা দেখবেন আপনার লোকেশন, অর্থাৎ যে তাপমাত্রাটা শহরের জন্য হিট ওয়েভ হিসাবে ডিক্লেয়ার করা যাবে, উপকূলীয় এলাকায় কিন্তু সেই তাপমাত্রা হবে না। মাউন্টেনিয়াস রিজিয়ন এ কিন্তু সেটা হবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে যেটা হচ্ছে হিট ওয়েভ যখন ডিটারমাইন করতে হবে সেখানে আপনার পারিপার্শ্বিক আর্দ্রতার পরিমাপ এবং যেটা বললেন ফিল্ড লাইক পরিস্থিতি কি হতে পারে সেটাকে কনসিডারেশন আনতে হবে। তো এই বিষয়গুলোতে হচ্ছে একটা দীর্ঘমেয়াদী গবেষণা, দীর্ঘমেয়াদী তথ্যপত্রের বিষয় আছে। বাংলাদেশের যে প্র্যাকটিসটা বা আবহাওয়া অধিদপ্তর হিট ওয়েভের একটা পরিস্থিতি এবছর কিন্তু খুব ভালো একটা ট্রিমেন্ডাস একটা গুড ওয়ার্ক করেছে। তারা তাপপ্রবাহের যে এক্সট্রিম কন্ডিশন তারা ডিক্লেয়ার করেছে। তাদের সায়েন্টিফিক একটা ব্যাকগ্রাউন্ড, ডেডিকেটেড একটা কাজ কিছুটা হয়তো করছে, আরো কিছু করতে হবে সেটা আছে। কিন্তু শুধুমাত্র তো একটা অপারেশনাল প্রতিষ্ঠানের পক্ষে একা সবকিছুতে সবসময় করা কি সম্ভব হবে তা কিন্তু না। সেখানে হয়তো কিছুটা লিমিটেশন থাকতে পারে। তাহলে আমাদের একাডেমিক প্রতিষ্ঠান এই যে আপনি যেমন গবেষণা করছেন, আমার কিছু গবেষণার সম্পৃক্ত আছে, এমডি বাবুল মিয়ার আছে এবং আরো যারা আছেন, কলম্বিয়া ইউনিভার্সিটি যেমন রেফারেন্স এনেছেন, নোয়ার এনেছেন। বৈশ্বিকভাবে কি হয় সেটা দেখতে হবে। এবং এখানে একটা কথা হচ্ছে হিট ওয়েভ আর্লি ওয়ার্নিং সিস্টেম। এটা কিন্তু খুব বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা টার্মিনোলজি এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে। এখানে সরকারি বেসরকারি যৌথ প্রয়াসে, আমি যদি রেড ক্রিসেন্টের উদাহরণ দিই, আমি আরো কিছু এনজিও আছে তারা কিন্তু কোলাবোরেশনে পুরো দেশে তো একসাথে কাজ করা হয়তো সম্ভব নয়, সেখানে ফান্ডিং এর বিষয় লাগে। ইভেন তারা কিন্তু হিট ওয়েভ এর সাথে
ফোরকাস্ট বেস ফাইন্যান্সিং, অর্থাৎ কিছু ভালনারেবল জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের জন্য কিছুটা রিমেডি প্রসিডিওর রাখা, এরকম কিছু কার্যক্রমে কিন্তু অল্প অল্প জায়গায়, মানে কিছু স্টাডি জোন হিসেবে কিছু কিছু জায়গায় নিয়েছে। এবং সেটা যেমন কথার কথা যদি বলে রংপুর সবচেয়ে যদি হিট এক্সট্রিম একটা জায়গা, হয়তো এবার যেটা তারা করতে পারতো, যেহেতু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা কনসিস্টেন্টলি বেশি হচ্ছে, সেখানে একটা ভালনারেবল জনগোষ্ঠীকে টার্গেট করতে পারতো বা হয়তো করছে। তো ওইটা আমার এই মুহূর্তে হয়তো জানা নেই, কিন্তু আমি যেটা আমার যেটা জানা ছিল, ওরা রংপুর এবং পারিপার্শ্বিক কিছু জায়গায় ওদের এ ধরনের কিছু কার্যক্রম ছিল এবং তারা কিছু রিমেডি হিসাবে, এটা একটা। কিন্তু সবচেয়ে ভালনারেবল কিন্তু আমরা সবসময় দেখবেন যে কি, নগরে যদি কোনো কিছু হয় সেটা কিন্তু মানে ওই কি বলা যায়, মিডিয়া কার্যক্রম বলেন সব জায়গায় কিন্তু চলে আসে। তো শহরে কিন্তু মানুষ ঝুঁকি বেশি, আপনি হয়তো জানেন কিনা জানি না, বাংলাদেশ ঢাকা রাজধানী শহরে প্রায় আমাদের যে বলে কি নিম্ন ইনকামের যে মানুষগুলো, তাদের সংখ্যা কিন্তু মোট মানে প্রায় কত 30 বা 40 লক্ষের মতো একটা জনসংখ্যা। তাদের ঝুঁকিটা চিন্তা করেন। তো তাদের জন্য কি কার্যক্রম আছে, এবং সেটা বেসরকারি ভাবে হোক সরকারি ভাবে হোক, এককভাবে সম্ভব না, সমন্বিত ভাবে কিন্তু শেষ করা সম্ভব না। তার মানে এটার আরো বেশি ভলান্টিয়ার, আপনি একটা সুন্দর কথা বলছিলেন, আমার এটা কানে এখনো লেগে আছে বা চিন্তার মধ্যে আছে, সেটা হচ্ছে স্বেচ্ছাসেবী কার্যক্রম। সেটা গবেষকদেরও হতে পারে, সেটা ভলান্টিয়ার যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা করে, যৌথ প্রয়াস হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের কার্যক্রমও কিন্তু এখানে সম্পৃক্ত থাকা উচিত। এরকম অনেকভাবে হতে পারে, কারণ এটা একটা দুর্যোগ। এটাকে সবার আগে আমি যে দাবিটা জানাবো, বা আমি জানিয়েছি অনেক জায়গায়, অনেক আলোচনা তো আসছে, অনেকে জানিয়েছে, এটাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা। কারণ হিট ওয়েভের কনসিকুয়েন্সে যে মৃত্যুগুলা, সেটা কিন্তু কোনো অংশে এখন আমাদের বজ্রপাত বা ঘূর্ণিঝড়ের চেয়ে কম না। ধন্যবাদ ডক্টর ধন্যবাদ। মোহাম্মদ দাস। অবশ্যই শুধুমাত্র যে দুর্যোগ ঘোষণা দিয়ে আমরা তো যেটা ঘোষণা দিয়ে দুর্যোগে দেখায় কোনো কিছু হলে রিপোর্ট করে, মানে আমি এখানে একটু মোটামুটি খোলামেলা আলোচনা করি যতটা আলোচনা করা দরকার, কারণ আমার সমস্যা তো আমাদের, সমাধান তো আমাদেরই করতে হবে, একা সরকার বলতে তো করতে পারবে না। তো আমরা রিপোর্ট করে এই হয়েছে সে হয়েছে রিপোর্ট করে দিয়ে দেয়, ফান্ড আসে, ওই মোটামুটি সার্ভে রিসার্চ টিসার্চ করে আমাদের শেষ হয়ে যায়। কিন্তু মূলত যে আমাদের যে দরকার সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। আপনি এটা সুন্দর কথা বলছেন যে শুধু এক আবহাওয়া অফিস তো একা পারবে না। তো এখানে দেখেন বাংলাদেশে আমাদের কত বিশ্ববিদ্যালয় আছে, এখন জেলা জেলা বিশ্ববিদ্যালয় হচ্ছে, বিশ্ববিদ্যালয়কে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক, অথচ সেখানে আমাদের রিসার্চারদের কোনো গুরুত্ব নাই বা ইনসেন্টিভ নাই বা মোটিভেশন নাই। এই সিস্টেমের কারণে, এই সিস্টেমটা এখন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমার প্রশ্নটা এটা, কে হচ্ছে এটা করবে? তো এই যে শুধু ঘোষণা দিয়ে দিলাম হিট ওয়েভ, কিছু ফান্ড নিয়ে আসলাম, কাজ করলাম, নট লাইক দ্যাট। তো যাই হোক, আমি যে আপনার কাছে যে প্রশ্ন ছিল, তার মানে এখানে আমাদের বিশাল একটা গ্যাপ আছে, এখনো আমরা ওইভাবে ডেডিকেটেডলি আমরা আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করতে পারিনি, সহজ কথা। বা আমাদের সাইন্টিফিক যে গ্যাপটা সেটা এখনো আছে। পাশাপাশি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক জায়গায় বলে থাকি, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই বিষয়টা জানাবো। তার আগে আমি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, যারা হচ্ছে মান্থলি ডেটাগুলো, ক্লাইমেট ডেটাগুলো ফ্রিতে অ্যাভেলেবল করে দিছে। আপনি একটা জিনিস, মজার জিনিস চিন্তা করবেন, সারা পৃথিবীতে, আমি বিভিন্ন প্রোগ্রামে বলি, সারা পৃথিবীতে ডেটাগুলো ফ্রি দেওয়া হয় গবেষণার কাছে, কিন্তু একমাত্র বাংলাদেশ যেখানে আমাদের হচ্ছে কুক্ষিগত করে রাখা হয়। একজন ছাত্র 10 থেকে 15,000 টাকা ভাই টাকা দিয়ে আমার ডেটা কিনে রিসার্চ করার, এই যে আমরা হিট ওয়েভ, এটা ডেইলি ডেটা লাগবে। ক্লাইমেট ইন্ডাস্ট্রি 27টা ইন্ডাস্ট্রিজ আছে, ইটিসিসিডিআই, আমি এটার উপর একটা রিসার্চ তো করছি, অলরেডি আমার পেপার পাবলিশ হয়েছে। তো এখানে 27টা ইন্ডাস্ট্রিজ ক্যালকুলেশন করতে আমার ডেইলি ডেটা লাগবে। কিন্তু যদিও বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল তারা মান্থলি দিছে, কিন্তু মান্থলি ডেটা তো আমি এখানে ব্যবহার করতে পারবো না। বাই দ্য ওয়ে কি হচ্ছে, এবছর আমার কিনতে হয়েছে, আমার ছাত্রদের কিনতে হয়েছে। তো এই যে বিষয়টা, আমি অবশ্যই অনুরোধ করবো অনুষ্ঠানের মাধ্যমে বিনয়ের সাথে, যে এই আহামরি খুব একটা টাকা না, কিন্তু আমাদের দেখেন কোটি কোটি টাকা, আমি মেনশন করতেছি না, কোটি কোটি টাকা শেষ হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে কালো ভাবে। কিন্তু অথচ আমাদের গবেষণার জন্য ছাত্রছাত্রীরা রিসার্চ করবে, বাংলাদেশের কি ফান্ড নাই? প্রচুর ফান্ড আছে। এবং এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটু সদয় হয়, তাহলে কিন্তু আমাদের যারা গবেষক তারা কিন্তু সুন্দর গবেষণা করতে পারে, বিশেষ করে ইয়াং যারা জেনারেশন আছে তারা করতে পারে। তাহলে এই বিষয়গুলো নিয়ে তারা যখন ডেটা পাবে, তখন এআই এর যুগ, এখন এআই ব্যবহার করে, তারপর হচ্ছে যে আমাদের নিউমেরিক্যাল মডেলিং বলে, এআই একটা খুব ভালো কাজ করতেছে, ক্লাসিফিকেশন। আমরা চাইলে আর্লি ওয়ার্নিং সিস্টেম একটা ডেভেলপ করতে পারি ডেডিকেটলি, কারণ একজন পারবে না। তো এই বিষয়টা আসতে হবে। তো আমি পরবর্তীতে অনেক আলোচনা করব ইনশাল্লাহ। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকবেন, এবং যারা অনুষ্ঠানে লাইভে আছেন দয়া করে শেয়ার করবেন। এখন আমি চলে যাবো জনাব বাবুল মিয়া। আমি ডক্টর মোহন কুমার দাস, আপনার কাছে আমি আবার ফিরবো। আমরা মেকানিজম নিয়ে কথা বলবো, আরো সাইন্টিফিক, কেন এটা হচ্ছে, হিট ওয়েভ আসতেছে, আমরা লার্জ স্কেল এনভায়রনমেন্ট নিয়ে একটু পরে কথা বলবো ইনশাল্লাহ। তো জনাব বাবুল মিয়া, আমরা একটু দেখে আসি বাংলাদেশের কোথায় কি ধরনের জলবায়ু বা ক্লাইমেটটা কিরকম। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু এর জলবায়ুর মানে বিস্তার, ভেরিয়েশনটা অনেক ব্যাপক। তো বাবুল মিয়া,
এখন একটু হচ্ছে যে প্রেজেন্টেশন দিবে বাবুল মিয়া, তোমাকে স্বাগত জানাচ্ছি রিসার্চ সোসাইটি স্টুডিওতে। তুমি শুরু করতে পারো। হ্যাঁ, তুমি হচ্ছে আনমিউট করো, আনমিউট করে শুরু করো, এবং খুব কম সময়ের মধ্যে শেষ করবে ইনশাআল্লাহ। জি আচ্ছা, ওকে। তো সবাইকে শুভরাত্রি। তো আজকে খুব খুব কম সময়ে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কেন হয় এবং জলবায়ুটা কি আসলে, যেহেতু আমরা অনেক অনেক টার্মিনোলজি নিয়ে কথা বলছি, এবং বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তনগুলোর যে সাব জোন গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং শেষে জাস্ট 1 মিনিটে কথা বলবো যে ভবিষ্যতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কেমন হতে পারে। তো আমরা জানি যে জলবায়ুটা পরিবর্তন কেন হয়। জলবায়ু পরিবর্তন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত একটা নির্দিষ্ট সময় ধরে বা নির্দিষ্ট মানে কয়েক মাস বা কয়েক যুগ পর্যন্ত একটা টার্মিনোলজি চলতেই থাকতে পারে। তো এই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং যেটা বাড়তেছে। আমি জাস্ট এই পাশে যে আমাদের ফিগারটা এটা দেখতে পাচ্ছি যে হচ্ছে বৈশ্বিক যে উষ্ণতা বাড়তেছে, যে গ্লোবাল মিন টেম্পারেচার, এটা 1980 থেকে 2023 সাল যদি আমি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকম চেঞ্জ হচ্ছে এবং ভার্সেটাইল ভাবে চেঞ্জ হচ্ছে। এবং এর একটা প্রভাব কিন্তু আমরা প্রতি কিছুক্ষণ আগে আমাদের দাদা কথা বললেন যে আমাদের হিটওয়েভ হচ্ছে বা ঘন ঘন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে মানে ইন্টেন্সিটি বাড়তেছে। সবকিছু কিন্তু একটা ক্লাইমেটিক জোন। আমরা কিন্তু শুধু বাংলাদেশ কল্পনা করলে হবে না, আমাদের পুরো বিশ্বটা কল্পনা করতে হবে। মানে ক্লাইমেটিক্যাল যে সার্কেল গুলা শুধু একটা দেশকে কেন্দ্র করে হয় না, কিন্তু একটা পুরো মানে মহাবিশ্বের মধ্যে কি হচ্ছে একটার সাথে আরেকটা অনেক ভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আর এই পাশে দেখতেছি পোলার বিয়ারের পরিবর্তন কিন্তু খুব বেশি হচ্ছে। মানে তাদের এখন মানে আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের ক্লাইমেট চেঞ্জের পরিবর্তনের সাথে সাথে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমি কথা বলবো যে কেন জলবায়ু পরিবর্তন হয়। জলবায়ু পরিবর্তনের জন্য আসলে আমরা নিজেরা দায়ী। আমি মনে করি যে বাংলাদেশের একটা ছোট দেশ, কিন্তু এই প্রভাবটা বিশ্বের অনেক বড় বড় দেশ এর মানে এই জলবায়ু পরিবর্তনের দায়ী, এবং এর সব থেকে বড় দায়টা হচ্ছে কার্বন নিঃসরণ করা। আমরা মানে জানি যে মানে COP 27 যে সম্মেলনটা হলো, সেটার প্রধান লক্ষ্য ছিল যে আমাদের পৃথিবীর গড় টেম্পারেচার 1.5 এর মধ্যে রাখা। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর তাপমাত্রা কিন্তু এখন যদি হিসাব করি 2023 সাল 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 19শ শতাব্দীর তুলনায় আসলে 50% বেড়ে গেছে, এবং গত 2 দশকে বাড়ছে 12%। এবং এর প্রভাবের জন্য সব থেকে বড় দায়ী করা হয় চীন যুক্তরাষ্ট্রকে, এবং এরা সব থেকে বেশি কার্বন নিঃসরণ করছে, এবং এর প্রভাবগুলো অন্যান্য দেশগুলো পাচ্ছে। এবং এইখানে আমি 3টা ভিডিও রাখছি। এই 3টা ভিডিও আসলে আমাদের যেহেতু সায়েন্স খুব গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে যে কিভাবে আসলে মানে কার্বন নিঃসরণটা হচ্ছে। এই পাশের ভিডিওতে আমি দেখাচ্ছি যে ইউরোপে যে কিরকম চেঞ্জ হচ্ছে। ইউরোপে যদি আমি দেখি যে নাসার একটা ভিডিও, যেখানে ওরা দেখাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ নিঃসরণ হচ্ছে এবং ইউরোপ, মিডল ইস্ট এবং আফ্রিকার মধ্যে। এবং এই পাশের ভিডিওটা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া এবং অস্ট্রেলিয়ায় কি রকম সব থেকে বেশি। এশিয়া এবং অস্ট্রেলিয়া আসলে খুব বেশি হচ্ছে না, এশিয়া এবং অস্ট্রেলিয়া রিজনটাকে আমরা ধরছি এখানে, এবং দেখছি এশিয়ায় সব থেকে বেশি কার্বন নিঃসরণ হচ্ছে। এবং এই পাশে দেখতেছি আমেরিকা এর সাথে খুব বেশি তাল দিয়ে আগাচ্ছে আর কি। এবং এই প্রভাবগুলো পড়তেছে আমাদের ছোট ছোট দেশগুলোর মধ্যে, এবং যেগুলোর ক্ষেত্রে আজকে মানে যে পরিমাণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর জন্য এই কার্বন নিঃসরণ সব থেকে বড় দায়ী আর কি। আচ্ছা, এরপর আমি কথা বলবো যে বাংলাদেশের যে ক্লাইমেটিক জোন গুলো আছে, বাংলাদেশের মোট 7টা ক্লাইমেটিক জোন আছে, এবং 7টা ক্লাইমেটিক জোনের বিহেভিয়ার আলাদা আলাদা। আমি এই পাশে দেখতেছি যে মানে এই পাশের জোনটা সাউথ ইস্টার্ন জোন, এই জোনটা হচ্ছে এ জোন। এই জোনের মধ্যে আমি যদি দেখি এই জোনটা কি রকম, এই জোনের বৃষ্টিপাতের পরিমাণটা, এই অঞ্চলটা খুব ভারী বৃষ্টিপাত হয় এবং গড় টেম্পারেচারটা কিছুটা কম থাকে। আর এরপরে হচ্ছে বি যেটা হচ্ছে নর্থ ইস্টার্ন জোন, মানে এই সিলেটটা কি হয়, সিলেটের মধ্যে সাধারণত এটা উত্তর পূর্ব মানে নর্থ ইস্টার্ন জোন। এই জোনে খুব গ্রীষ্মকালীন তাপমাত্রা বেশি থাকে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা দেখতেছি যে সিলেটে, এবং মানে এই জায়গাটা হচ্ছে মেঘালয় শীতল, মানে শীতকালেও মানে এর টেম্পারেচারটা তুলনামূলক কম থাকে এবং মানে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক বেশি থাকে। এবং এই যে পাশটা উত্তর অঞ্চল আমরা বলি যে রংপুর নর্দার্ন জোন, এই অঞ্চলটার মধ্যে ভারী বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালীন গরম খুব বেশি দেখা যায়, এবং শীতে কি খুব বেশি ঠান্ডা উপলব্ধি হয় আর কি এই জোনটার মধ্যে। আচ্ছা, এরপরে আমি দেখতেছি যে ডি জোনটা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম, এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন জোন। এই জোনটা সাধারণত মানে গরম গ্রীষ্ম এবং বৃষ্টিপাত তুলনামূলক মাঝারি হয়। এবং এফ জোন হচ্ছে সাউথ ইস্টার্ন জোন,
এই জোনটা মূলত সাধারণত দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং এটার মধ্যে সাধারণত কম চরম তাপমাত্রা বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের পরিমাণটা খুব মাঝারি হয় এবং তাপমাত্রা খুব মানে বৃষ্টিপাত এবং তাপমাত্রা মাঝারি এবং গ্রীষ্মকালীন গরম আমরা অনুভব করি এবং হিট ওয়েভের জন্য সব থেকে আমরা বলি হটস্পট জোন রাজশাহী জোন এবং এই জোনটার মধ্যে বিশেষ করে মানে হিট ওয়েভের প্রকোপটা খুব বেশি দেখতে পারি এবং এই ওয়েস্টার্ন জোন সব থেকে উষ্ণ এবং সব থেকে খুষ্ক এবং সব থেকে খরা প্রবণ অঞ্চল হিসেবে আমরা রাজশাহীটাকে তুলনা করতে পারি এবং দক্ষিণ মধ্য যেটা সেন্ট্রাল মানে সাউথ সেন্ট্রাল এই যে ঢাকা ময়মনসিংহ বা অন্যান্য যে জোনগুলো আছে এগুলোর মধ্যে হালকা গ্রীষ্ম এবং 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 গ্রীষ্মের প্রকোপটা চেঞ্জ হয়ে গেছে। এটা যদি বলি এটা প্রিভিয়াস একটা স্টাডি 2022 সালে একটা স্টাডি করা হয়েছে, এই স্টাডির আলোকে আমি বলতেছি এবং মোটামুটি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পারি এবং এই ফিগারে আমি দেখতে পারবো যে ভবিষ্যৎ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনটা কেমন হবে। আমি এটা একটা 2000 মানে এই ফিগারটা 2019 সালের একটা পেপার থেকে নেওয়া হয়েছে। মনসুরা তিনি হচ্ছে মূলত এই কাজটা করছেন। এই কাজের আউটপুট আমি যদি বাংলাদেশের দিকে দেখি তাহলে বাংলাদেশের দিকে এসএসপি সিনারিও আমাদের যেগুলো আছে মানে 2019 হবে 2029 হয়ে গেছে ভুলক্রমে 2029 এটা ভুলক্রমে হয়েছে 2019 হবে আর কি। তো এটা হচ্ছে এসএসপি সিনারিও, সেই সিনারিওর যদি আসপেক্ট যদি বাংলাদেশে বলি এটা একটা টেম্পারেচারের আসপেক্ট। এটা হচ্ছে মূলত সাউথ এশিয়ার যে দেশগুলো আছে এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সাউথ এশিয়ান এটা গড় এবং এইখানে বাংলাদেশের যে অবস্থানটা এটা হচ্ছে প্রায় 66 ডিগ্রি মানে প্রায় 66% মানে প্রজেকশন চেঞ্জ আমরা দেখতে পারি এবং এর সাথে সাথে এসএসপি সিনারিও গুলোর যে চেঞ্জ এটা হচ্ছে 1 ডিগ্রি তারপর 1.5 তারপর 3 ডিগ্রি এবং আমরা যদি এসএসপি 8.5 দেখি মানে বিশ্বের তাপমাত্রা প্রায় 2090 সালের দিকে যদি এই অবস্থায় যদি থাকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই টেম্পারেচারটা পৃথিবীর গড় টেম্পারেচার 3 ডিগ্রি বেড়ে যাবে এবং এই বর্তমান অবস্থাটা আরো 2 গুণ মানে অবস্থার সম্মুখীন আমরা হতে পারি এবং ভবিষ্যতে কি হবে সেটা আমরা বলতে পারি না আর কি। তো এই ফিগারের মধ্যে আমি আরেকটা জিনিস কথা বলবো সেটা হচ্ছে মানে ভবিষ্যৎ মানে জলবায়ু পরিবর্তনের সাথে আরেকটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে মানে সাউথ ওয়েস্টার্ন সামার মনসুন। এই অবস্থাটা বাংলাদেশে এখন চলমান আছে এবং এই যে আমাদের রুমেল নামে যে ঘূর্ণিঝড়টা সেটা চলে যাওয়ার পরেই এখন সাউথ ওয়েস্ট সামার মনসুনটা এখন বাংলাদেশের মধ্যে প্রকোপ ধারণ করছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তেছে এবং 26 তারিখের পরেই আসলে এই প্রকোপটা দেখতে পাচ্ছি এবং এই সাউথ ওয়েস্ট সামার মনসুন সেটা হচ্ছে সাধারণত জুলাইয়ের দিকে শুরু হয়, বাট এটা এই মাসে মানে জুন মাসে এটা শুরু হয়ে গেছে আর কি। এর প্রকোপটা সাধারণত এটা আন্দামান দ্বীপপুঞ্জের এই পাশ থেকে শুরু করে ভারতের মেঘালয় এবং চেরিপুঞ্জের যে অংশগুলো থাকে সেগুলো এটার উপর ইফেক্টেড হয় এবং এর জন্য বাংলাদেশে খুব বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতটা এটা মূলত আমরা হিসেব করি যে ক্লাইমেট চেঞ্জের প্রভাবে এটা খুব আগে চলে আসছে এবং এর ইন্টেন্সিটিটা অনেক বেশি দিন পর্যন্ত থাকবে। এটা হতে পারে এটা মানে 30 দিনের বেশি হতে পারে। এই মাসের মধ্যে আমরা খুব বেশি বৃষ্টিপাত আশা করতে পারি আর কি এই প্রকোপটা দেখছে এবং এটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল সোসাইটি এটা নিয়ে কাজ করতেছে এবং পৃথিবীর মানে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথে আমাদের গ্লোবাল মুন সারফেস মানে লেভেলটা আছে গ্লোবাল সি সারফেস লেভেল এটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে এবং এই বরফ গলার সাথে সাথে আমাদের মতো ছোট ছোট যে দেশগুলো আছে আমরা আগে বলছিলাম যে পৃথিবী চেঞ্জ হবে না ক্লাইমেট চেঞ্জের উপর প্রভাব পড়বে না, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গ্লোবাল সি লেভেলটা কিন্তু বেড়ে যাচ্ছে। এর সাথে সাথে ছোট ছোট যে বদ্বীপ গুলো আছে এগুলো কিন্তু পৃথিবীতে একসময় হারা যেতে পারে। এগুলো নিয়ে আমাদের অনেক বেশি গবেষণা প্রয়োজন আর কি। তো যাই হোক এটা ছিল আমার কথা। হ্যাঁ, জনাব বাবুল মিয়া হয়তোবা সে আমাদের সাথে চলে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের সকলকেই সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানটি অবশ্যই আপনাদের উপভোগ্য হবে এবং আমরা চেষ্টা করতেছি যে কিছু বিষয় নিয়ে আলোচনা করা দরকার, কারণ আমাদের আলোচনা না আসলে আসলে সমাধান খুঁজে পাওয়া যায় না। তো ডক্টর মোহন কুমার দাস আপনার কাছে এখন আসবো। কিছু আমি একটু হিন্টস দিয়ে শুরু করি। তো সেক্ষেত্রে হচ্ছে যে নিশান এটল তাদের যে পেপার 2017 সালে তারা একটা মেকানিজম এখানে দেখাইছে, বিশেষ করে আমাদের ওয়েস্টার্লি যে উইন্ডটা বিশেষ করে নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া এটা আসে, অথবা আপনার হচ্ছে সাউদার্লি যে উইন্ডটা বা সাউথ ইস্টার্লি উইন্ড যেটা বিয়ে মঙ্গল থেকে ময়েশ্চার বা হিট ফ্লাক্স যেটা আমরা বলতে পারি, তারা বলছে যে এই জিনিসটা আসে বাংলাদেশে, যার কারণে হিট ওয়েভটা বাংলাদেশে বেশি।
তো এছাড়াও আমাদের জানি যে হিমালয় আছে, আপনাদের এখানে তিব্বত প্লেটু আছে, এছাড়াও অনেকগুলো মেকানিজম আছে। তো আপনার এই রিসেন্ট যে আমাদের হিট ওয়েভ হলো, এই বিষয় নিয়ে কি ধরনের মেকানিজম কোনো আপনাদের আইডেন্টিফাই, যেহেতু আমি বাংলাদেশের উপরে গবেষণা খুব কম করি, আইডেন্টিফাই করছে কিনা, তারা বের করতে পারছে কিনা, বা অতীতের গবেষণায় আমাদের মেকানিজমটা কি, মানে সাইন্টিফিক লার্জ স্কেল এনভায়রনমেন্টে কি কারণে হচ্ছে যে এই হিট ওয়েভটা বারবার বাংলাদেশের উপর আসতেছে? জনাব মোহন কুমার। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। না, একটা ভালো আলোচনা হচ্ছিল, মানে আসলে খুব সুন্দর একটা কনসিকুয়েন্সেস, এবং বাবুল মিয়াও বেশ গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট জলবায়ুর আসপেক্ট থেকে, মৌসুমী বায়ুর অনসেটের আসপেক্ট থেকে এবং গ্লোবাল ওয়ার্মিং এর আসপেক্ট থেকে এনেছে। তা আপনি যে ব্যাপারটির কথা বলেছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটাতে কিছু মেকানিজমের কথা উল্লেখ করা হয়েছে। আসলে হিট ওয়েভের ওভারঅল মেকানিজম নিয়ে যদি বলেন, সেটার রিজনাল স্কেলের কনসিকুয়েন্সেস গুলা, লার্জ স্কেল সিনপটিক্স ফিচার্স গুলা কি, সেটা কিন্তু ইয়ার টু ইয়ার, বলেন যে রিসেন্ট যদি বলেন, রিসেন্ট সাইক্লোন হিট ওয়েভ যেটা 2024-এ হলো বা 2023-এ হলো, সেগুলার আমাদের যে একটা বিষয় হচ্ছে, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানেও মেনশন করেছেন, সেটা ছিল হচ্ছে আমাদের ডেইলি ডাটা। আসলে দেখেন, তাপ প্রবাহের কনসিকুয়েন্সেস গুলাকে ওভারঅল গবেষণার জন্য আপনি তো আপনার টেরিটরির মধ্যে ডাটা পাচ্ছেন, একটা বিষয় খেয়াল করেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে যখন এটা সিনপটিক ফিচার্স এবং লার্জ স্কেল ফেনোমেনা দেখতে হবে, মানে বড় পরিসর জুড়ে, এটার সাথে সাউথ এশিয়ার কনসিকুয়েন্সেস গুলা কি, অন্যান্য জায়গার ওয়ার্মিং এর সাথে এটার রিলেশনশিপটা কি, সেটার সার্বিক ডাটাবেস গুলো দরকার। তো ইনস্ট্যান্টলি যেটা হয়, রিয়েল টাইম ডাটাবেসের একটা বিষয় হচ্ছে অপারেশন অ্যাসপেক্টে সেটা অ্যাভেলেবল থাকে, কিন্তু আপনার গবেষণা অ্যাসপেক্টে যখন আপনি অবজারভেশন ডাটা চাইবেন, সেটার একটু সময় সাপেক্ষ বিষয়। কথার কথা, যদি আপনি জাতীয় আবহাওয়া সংস্থাগুলা, সেটা শুধু বাংলাদেশ বলে কথা না, আপনার দক্ষিণ এশিয়ার যে কোনো আবহাওয়া সংস্থার ক্ষেত্রে সেই ডাটাগুলো পাওয়ার জন্য আপনাকে 5-6 মাস বা কোনো কোনো সময় বছর খানেক অপেক্ষা করতে হয়, অথবা কারণ এটার প্রসেসের একটা বিষয় আছে। আমি কিন্তু সময়ের ব্যাপারটা বললেই নাই, আমি বলেছি যে সারা পৃথিবীতে ফ্রিতে দেওয়া হয় গবেষণার জন্য। আমার যে পয়েন্টটা, আমি পলিসির বিষয় ফ্রিলি অ্যাভেলেবল না কেন, আমাদের কোটি কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে, আমরা কোটি কোটি ডলার আমাদের সার্ভে রিসার্চ হচ্ছে, যেটা আমি প্লেন ল্যাঙ্গুয়েজে বলতেছি, বাংলাদেশে ডিজাস্টার ম্যানেজমেন্টে ভলেন্টিয়ার পারপাস অন্যান্য যেটা মানে পোস্ট ডিজাস্টারে আমাদের ব্যবহার করে অন্যান্য ক্ষেত্রে। আমার কথা হচ্ছে সায়েন্সটা কেন আমরা বাদ দিয়ে দিচ্ছি? আর এই ডেটাগুলো দিলে ছাত্রছাত্রীদের যদি ফ্রি দেয়, কতটা বাংলাদেশের লস হবে? আমার পয়েন্টটা হচ্ছে এটা। ধন্যবাদ। এটা হয়তো সরকারি সংস্থাগুলো তাদের নিজস্ব পলিসি পরিবর্তন, পলিসি ইমপ্লিমেন্টেশন, এগুলা আপনিও ভালো বুঝতে পারবেন, যেহেতু বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। তো সবকিছুর কিছু পলিসি নির্ধারণের হয়তো সময় সাপেক্ষ বিষয় আছে, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় আছে। এটা কিন্তু, এই কনসার্নটা কিন্তু আরো অনেক আগে থেকে রেজ হচ্ছে। আপনি আরো অনেকগুলো আগের প্রোগ্রামে যেমন বলেছেন, বিভিন্ন জায়গায় কিন্তু এই কথাগুলো হচ্ছে। এটাও পারিপার্শ্বিকভাবে দেখতে হবে যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে পলিসি কেমন, এটারও একটা ইম্প্যাক্ট থাকে। ওয়ার্ল্ড মিটোলজিক্যাল অর্গানাইজেশনের পলিসি কেমন। আর একটা বিষয় হচ্ছে, যখন রিয়েল টাইম ডাটাগুলো আসে, সেটা ফ্রিলি অ্যাভেলেবল করার জন্য তো সেটা প্রসেসের বিষয় আছে। তো প্রসেসের জন্য যথাযথ ম্যান পাওয়ার, সেই ডেডিকেটেড ডিপার্টমেন্ট, অনেকগুলো বিষয়। একটা ডিপার্টমেন্টকে তো আমরা চিন্তা করতেছি হয়তো একটা আসপেক্ট থেকে দেখি, সেটা যদি আপনি দেখেন, সেটা ক্লাইমেট একটা আসপেক্ট, ডাটা সেন্টার একটা ইটসেলফ আসপেক্ট, তাই না? তারপর অপারেশনাল আসপেক্ট আছে, সেখানে জনবল কেমন আছে, সক্ষম জনবল কেমন আছে, তারপর নতুন রিক্রুটমেন্ট পলিসি কেমন হচ্ছে। তো আমরা হয়তো কিছু কিছু জানি যে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ 10 বছর বা আরো বেশি সময় ধরে জনবল নিয়োগ হচ্ছে না, তাদের পদোন্নতি বা অন্যান্য বিষয়গুলো অনেকদিন ধরে মন্ত্রণালয়ে কিছু যোগাযোগের মধ্যে রয়েছে। তো এগুলোর কিন্তু একটা সার্বিক ইম্প্যাক্ট আছে, যেখানে নিজস্ব পরিমণ্ডলের যে গ্রো করা বা আরো উন্নত করা যে জায়গাটা, সেটা যদি হয় তাহলে পারিপার্শ্বিক ভাবে হবে। আমরা প্রত্যাশা রাখি, কনসার্ন রাখি, আমরা রেজ করতে পারি। একটু আপনার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করতেছি, সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলতেছেন আপনার সাথে একমত, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে, যেমন আমি এখন যদি কিনতে চাই, আমি কিন্তু গত সপ্তাহে ডেটা কিনেছি, আমার প্রশ্ন হচ্ছে আমি টাকা দিলে যদি আমি এখনই পাই, 1989 সাল থেকে আমরা ডেটাগুলো, 1990 সাল থেকে 2023 সাল পর্যন্ত, আমার পয়েন্টটা হচ্ছে 2023 সাল আমি কিনলেই তো টাকাটা পাচ্ছি, এবং সেখানে পেমেন্টের অপশন দেখেন, ভিসা, মাস্টার কার্ড থেকে শুরু করে নগদ, এমন কোনো ব্যাংক নাই, প্রায় আপনি 50টার মতো অপশন আছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি তারা টাকা দিয়ে দিতে পারে তো সেটা ফ্রিলি অ্যাভেলেবল। আমার কিন্তু প্রশ্ন ওইটা না, ডেটা যে মানে প্রস্তুতের যে বিষয়টা, আমি সেই কথাটা কিন্তু আমিও বলি নাই, এবং আমি আপনার সাথে বিনয়ের সাথে এই বিষয়ে একমত। হ্যাঁ, আমাদের জনবল থাকবে, কিন্তু
আপনার মাধ্যমে, আপনি যেহেতু অনেক বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেন, আমার বিনয়ের সাথে আপনাকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি বিনয়ের সাথে বলতেছি, আমরা যেন নতুন গবেষক যারা, আমাদের গবেষণা খুবই দরকার, এটা যেন ফ্রিলি এভেলেবল হয়, আমরা যেন গবেষণা করতে পারি, এটাই হচ্ছে আপনার কাছে বা আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাওয়া। আমার কি পয়েন্টটা বুঝতে পারছেন জনাব মোহন কুমার দাস? আমি অবশ্যই গবেষণার জন্য তথ্যপাত্র হচ্ছে এটার মূল কি বলা যায় জ্বালানি। তো আপনার যদি জ্বালানি বা রিসোর্স যদি না থাকে আপনি গবেষণা করবেন কিভাবে? তো শুধুমাত্র সেটা সেই কথাটা আবহাওয়া অধিদপ্তর কেন, সেটা আমরা আহ এই কি বলা যায় বাংলাদেশ পানি যে পানি অধিদপ্তর বা FAWC তারপর আরো অন্যান্য যারা ডাটা BIWTA এরকম ওয়াটার লেভেল বলে যত রকম ডাটা আছে বৈজ্ঞানিক গবেষণার জন্য দরকার, কিন্তু এটাও সুনিশ্চিত করতে হবে যে এই ডাটার যেন কোনো রকম ম্যানিপুলেশন বা মিসইউজ না হয়। মানে এই কনসার্নটা আমাদেরকে ইথিক্যালি প্র্যাকটিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে এবং আমরা রেস অবশ্যই রাখবো, কারণ এটা আসলে গবেষকদের জন্য এই এই যেটা বলা যায় সীমিত মানে কোনো টাকাই তো থাকে না। একটা ছাত্র জীবনে সে কত টাকা ইনকাম করে, সেই জায়গায় যদি তার অনেকগুলো টাকা গবেষণার জন্য ইনভলভ করতে হয়, অনেকে ভয়ে করে না। আমি তো সহজভাবে বলি, তারা ডাটা কেনার ভয়ে কিন্তু আর গবেষণা করতে চায় না। তো এটা বৈশ্বিক যে বললেন কয়েকটা উদাহরণ আপনি নিয়ে আসছেন, উন্নত বিশ্বের বা অনেকগুলো দেশে এই ইতিমধ্যে এগুলা ফ্রিলি অ্যাভেলেবল করেছে। তো আমরা সেটার ধারাবাহিকতায় আমরা অবশ্যই আমরা তো অনেকগুলো জায়গায় ভালো ভালো এক্সাম্পল তৈরি করতেছি। আমার ধারণা এই এই কথা যদি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাই, তাহলে সেটা আশা করি একসময় না একসময় সেটা ইমপ্লিমেন্ট হবে এবং সেটা দরকারও। শুধু সেটা না, এবং অবজারভেটরি বাড়ানো কিন্তু দরকার। আরেকটা বিষয় হচ্ছে আরো অনেক অবজারভেটরি আছে, সেগুলোর কিন্তু সমন্বয় দরকার। একই রকম বৃষ্টির ডাটা মনে করেন যে আপনি FFWC এর অবজারভেটরিতে নিচ্ছে, কৃষির ওই যে আপনি বার্কের কথা বললেন সম্ভবত, তারা নিচ্ছে। তাহলে এইগুলোর জন্য সাইমultaneous অবজারভেশন প্রসিডিউর গুলা, যেমন আপনি জানেন WMO একটা নিয়ম আছে সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা, এটা যেন মেনটেন করা হয়। তাহলে হচ্ছে ডেলি ডাটা কিন্তু আপনি মাত্র সুনির্দিষ্ট ৪০, ৫০, ৬০টা স্টেশনে পাবেন না, তখন আপনি ১০০, ২০০, ৫০০ স্টেশনে পাবেন। একই রকম ভাবে আপনি যখন আরবান হিট অ্যানালাইসিস করতে যাবেন, আপনার তখন কিন্তু দেখতে হবে কি আরো মাইনিউট স্কেলে। আপনি যদি ১ কিলোমিটার পর ডাটা পান আরো ভালো হয়। তাহলে সেই ডাটা তো আপনাকে ওই সিজনের অবজারভেশন নিয়েই করতে হবে। গবেষণার জন্য এই ফান্ডিংটা থাকে। এই যে এখন বাজেটের মাস, আমরা প্রায় জায়গায় এই কথাটা এখন বলতেছি, গবেষণায় বরাদ্দ বাড়ানো হোক। আপনি হয়তো শুনছেন জাতিসংঘের একটা উক্তি ছিল এরকম, আপনি যদি দুর্যোগে $১ ইনভেস্ট করেন প্রায়র টু ডিজাস্টার, তাহলে আফটার ডিজাস্টার এটাকে আমরা $10 রিটার্ন দিবেন। এটা যদি গবেষণার ক্ষেত্রে একই রকম ভাবে চিন্তা করেন, আপনি যদি একটা ছোট ইনভেস্ট করেন, ১০০ কোটি টাকা ইনভেস্ট করেন, এটা 1000 crores টাকা হিসেবে আপনাকে রিটার্ন আসবে এবং আপনার একটা সক্ষম জনগোষ্ঠী তৈরি হবে। তো আপনি তাপপ্রবাহের কথা বলছিলেন, শুধু তাপপ্রবাহ কেন, এটাই যে যে ঘূর্ণিঝড়ের যে ব্যতিক্রমতা রেমাল নিয়েও একটা বড় গবেষণা হতে পারে, যেমন চাইনিজ একাডেমি অফ সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণা ছিল। আপনার ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলটা কোন লোকেশনে হচ্ছে তার ভিত্তিতে কিন্তু তার ডিভাস্টেশন ডিপেন্ড করে। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট স্টাডি। অ্যাস্ট্রম শার্স মডেলিং ইউজ করে। তো আমরা যে শার্স মডেলিং ইউজ করবো সে ব্যাথিমেট্রির উন্নত ডাটা, তারপর কোস্টাল স্ট্রাকচার, এরকম অনেকগুলো বিষয় আছে। কিছুটা অবজারভেশন নিতে হবে, কিছুটা হচ্ছে অবজার্ভ ডাটা অন্যদের কাছ থেকে নিয়ে ওভারঅল একটা মডেল দাঁড় করাতে হবে এবং সেই মডেলকে কিন্তু কনসিস্টেন্টলি ভ্যালিডেশন করতে হবে। আপনি কিন্তু জানেন, আপনি নিজে একজন ভালো নিউমেরিক্যাল মডেলার। আপনি যখন কথা বলছিলেন ওই ইন্ডেক্সের কথা, আপনার একটা পেপার আমি জানি যেটা কম্প্রিহেনসিভ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসেসমেন্ট drought indices monitored to monitor drought status in Bangladesh। এটা সম্ভবত আরাবিয়ান জার্নাল অফ জিও সায়েন্সে আপনি পাবলিশ করেছেন ২০২০ সালে। তাহলে আপনি দেখেন কতগুলো ইন্ডিসেস নিয়ে কাজ করেছেন, সেই ইন্ডিসের জন্য কি পরিমাণ আমরা ব্যাকগ্রাউন্ড ডাটা লেগেছে। এই যে ইম্পর্টেন্সটা, এই ডাটার ইম্পর্টেন্স এবং এছাড়াও আমি হচ্ছে আরেকটা করেছি, সেটা হচ্ছে যে আপনার ওই যে রেইনবো ফরেস্ট ম্যাপ ব্যবহার করে রেইনফল যে ইন্ডাইসিস গুলা, রেইনফল এক্সট্রিম ইন্ডাইসিস গুলো, সেটা তো মোটামুটি 11টা ইন্ডাইসিস আছে রেইনফল। আপনি জানেন টোটাল 27টা হচ্ছে ইন্ডাইসিস, টেম্পারেচার ইন্ডাইসিস নিয়ে কাজ হচ্ছে আমার। তো এটা নিয়েও আমাদের একটা পেপার আছে। তো ডক্টর মোহন কুমার দাস, আপনার কাছে যে বিষয়টি জানার ছিল, আমি বলেছিলাম যে মেকানিজম গুলো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যেমন আমি একটা পেপারের উদাহরণ দিলাম যে এই যে উইন্ড আছে, বিশেষ করে উইন্ডটাই তো আপনার কন্ট্রোল ফ্লো হিসেবে কাজ করে, বিশেষ করে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার গুলো নিয়ে যাওয়া, অথবা ইন্ডিয়ান নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়ান ওয়েস্টার্লি যে উইন্ড গুলো, অথবা সাউথ ইস্টার্লি উইন্ড, এগুলো নিয়ে আপনার কাজ করে। তো আমার প্রশ্ন ছিল যে আরো কোনো মেকানিজম আছে কিনা, বা এই ধরনের বাংলাদেশে হিট ওয়েভের ক্ষেত্রে আপনি যদি এই বিষয়টাকে একটু টাচ করেন। না, এটা তো অবশ্যই আপনি যে ইমপ্যাক্ট গুলো বলছেন এই ফ্যাক্টর গুলো তো কাজ করে। আপনার ধরেন যখন হিট ওয়েভ থাকে তখন কিন্তু আমাদের ওশানের কিন্তু যেটা বলছিলাম এটা ক্যাটাগরি 2, অনেক সময় ক্যাটাগরি 3 লেভেলের মেরিন হিট ওয়েভ কন্ডিশন থাকে। তাহলে সেখান থেকে কিন্তু আপনার ওয়ার্ম একটা উইন্ড ফ্লো যদি থাকে সেটা পারসিস্ট প্রিভেল করে।
আমরা লার্জেস্ট সিনপটিক ফিউচার যদি দেখেন, আপনার অ্যাডজাসেন্ট যে ইন্ডিয়ান যে প্লেটো গুলা, সেখান থেকে কিন্তু একটা ওয়ার্ম উইন্ড ফ্লো কিন্তু আমাদের এখানে প্রপাগেট করে। এই ওভারঅল অ্যাসপেক্টে আছে। এবং খুব কনসিস্টেন্ট একটা মজার বিষয় হচ্ছে কি, ওভারঅল বাংলাদেশের সব জায়গায় এই যে প্রিভেলিং হিট ওয়েভ কন্ডিশন, কিন্তু আপনি দেখবেন আপনার অরোগ্রাফিক যে ইফেক্টটা, যেখানে মাউন্টেনিয়াস রিজিয়ন, টেরেন হাই টেরেন আছে, সেখানে কিন্তু ওই অংশটা কিন্তু রিলিফ পাচ্ছে। ফর এক্সাম্পল সিলেট, আমরা কনসিস্টেন্ট পুরো বাংলাদেশে হিট ওয়েভ কন্ডিশন, কিন্তু সিলেটে থেমে থেমে বা দিনের কোনো এক সময় কিন্তু একটা বৃষ্টি হচ্ছে, তারা কিন্তু রিলিফ পাচ্ছে। এই যে মাউন্টেনিয়াস এই উইন্ড প্রপাগেশনের প্রেক্ষাপট থেকে তাদের কিন্তু কনভেক্টিভ সেলগুলো ওখানে গিয়ে তৈরি হচ্ছে, অরোগ্রাফিক একটা রেঞ্জ তারা পাচ্ছে। এই ওভারঅল বিষয়টা আছে, কিন্তু সেটা সিনপটিক ফ্লো ফিউচার, ওভারঅল ক্লাইমেটোলজি, এটা কিন্তু কমপ্লিট গবেষণা আমার নজরে এখনো আসে নাই। আমরাও এরকম কোনো ইনিশিয়েটিভ এই মুহূর্তে এখনো নিই নাই, তবে এটার ওভারঅল গবেষণা দরকার। গবেষণা যেহেতু ধন্যবাদ, আপনার এই বিষয়টা কাজ করতে পারে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মোহন কুমার দাস। তো এখানে যেহেতু আমাদের আজকে বিশ্ব পরিবেশ দিবস, তো আমি আপনিও বহির্বিশ্বে অনেক জায়গায় গিয়েছেন, কনফারেন্সে বা বিভিন্ন, আপনি যে যদি আসার অভিজ্ঞতা আছে, আপনি আসছেন এখানে। তো আমি যদি এখন উদাহরণ হিসেবে দেই, যেমন চায়না এবং কোরিয়ার, আমি দুইটা দেশেরই উদাহরণ দিই পার্শ্ববর্তী। তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন, চায়নাতে যদি কখনো ভিজিট করেন অথবা কোরিয়াতে আসেন, আপনি দেখবেন বিল্ডিং আছে, তারা কিন্তু শহরায়ন করছে, তারা কিন্তু নগরায়নের মধ্যে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি রাস্তা দিয়ে যখন যাবেন এত আনন্দ উপভোগ করবেন, বিশেষ করে নির্মূল বায়ুটা পাবেন। কি কারণে পাবেন? নাম্বার ওয়ান হচ্ছে, আপনি দেখবেন রাস্তার চারপাশে হচ্ছে গাছ এবং ফুলও দেওয়া আছে। এবং চায়নাতে বেশিরভাগ কিন্তু ইলেকট্রিক গাড়ি তারা এখন ব্যবহার করতেছে। হ্যাঁ, যেমন জনাব আবাদুল কাদের সাহেব সেদিন তার একটা সংবাদ সম্মেলনে বললেন যে আমাদের ঢাকা শহরে বাসগুলো যদি দেখি, মনে হয় যে আফ্রিকার কোনো গরিব দেশ চেয়েও আমরা খারাপ অবস্থায় আছি। তো এটা একটা বিষয়। তো এই গাছগুলো কিন্তু আমাদের ঢাকা শহরে পর্যাপ্ত নাই, বিশেষ করে শহরে আমরা শহরায়ন করতেছি। এবং দেখবেন বড় বড় বিল্ডিং, আপনি চায়না বলেন, কোরিয়া বলেন, উন্নত বিশ্বে আপনি বড় বড় বিল্ডিং আছে, কিন্তু আপনি গাছও আছে। কিন্তু আমাদের হচ্ছে খালি বিল্ডিং হচ্ছে, আর শুধু হচ্ছে আমাদের কলকারখানা হচ্ছে, কিন্তু আমাদের কোনো গাছ নাই। তো এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই আমাদের মানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আমি আর আপনি বললে কিন্তু হবে না, যারা এই সিস্টেমটাকে পরিচালনা করে তাদেরকে এই বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে। এক, দ্বিতীয় বিষয় যেটা, আপনি চায়না কোরিয়া উন্নত বিশ্বে দেখবেন প্রতিটা বিল্ডিং এ সোলার সিস্টেম আছে। তার মানে আল্লাহর দুনিয়া যতদিন থাকবে ততদিন কিন্তু সূর্য থাকবে, কথাটা বুঝেন। তো যদি এখন সূর্য থাকে, তার মানে এই যে সোলার সিস্টেম, এই যে সোলার শক্তিটা, আমরা এই এনার্জিটা কিন্তু আমরা লস করতেছি। আমাদের দেখবেন বড় বড় বিল্ডিং, কিন্তু আমাদের দেখবেন সোলার নাই। যার কারণে আমাদের কিন্তু জনসংখ্যা যেহেতু বেশি, ইলেকট্রিসিটির উপরে কিন্তু খুব বেশি একটা মানে চাপ পড়ে যায়। তাহলে আমরা প্রতিটা বিল্ডিং এ যদি সোলার সিস্টেম রাখতে পারতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। আপনি দেখেন চায়না এবং কোরিয়াতে সাইক্লোন হচ্ছে, সাইক্লোন মানে কি সব শেষ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু কারেন্ট কিন্তু 1 সেকেন্ডের জন্য জানায়। এদেরকে আমি একজন কোরিয়ানকে বলতেছি, আমাদের দেশে তো বিদ্যুৎ থাকে না, বলছে এটাও সম্ভব, বিদ্যুৎ থাকে না, এটা তারা বিশ্বাস করতে পারে না, ইমাজিনই করতে পারে না। তাহলে এই বিষয়গুলো, গাছ লাগানো, এই বিষয়গুলো নিয়ে আসতে হবে। আরেকটা বিষয়, আপনার মাধ্যমে আপনি যেহেতু বাংলাদেশে থাকেন এবং বিভিন্ন, বিশেষ করে আমাদের এই ফিল্ড রিলেটেড, আপনি অনেক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন জায়গায় কথা বলেন, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব আমার এই মেসেজগুলো যেন তাদের কাছে আপনি চেষ্টা করেন পৌঁছানোর জন্য। আরেকটা বিষয়, আপনি একটা সুন্দর কথা বলছেন, জনবল, দক্ষ জনবল। আমি যদি দৈনিক কালের কণ্ঠ এবং প্রথম আলোর গত বছর বা তার আগের বছরে আমি যে উদাহরণ দেই, স্পেস রিসার্চ যে ইনস্টিটিউট, যেটা বিশেষ করে আমরা বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র বলি, সেখানকার চেয়ারম্যান একজন কৃষিবিদ। এখন আমার প্রশ্ন হচ্ছে, কৃষিবিদ কি মঙ্গল গ্রহে যে আলু পটল সে লাগাবে সেখানে, বা মূলা চাষ করবে? দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কালের কণ্ঠ এবং প্রথম আলোতে দেখছেন যে সেখানে বাংলা একজন পড়াশোনা করে, সেও সেখানে গবেষক। আরো মজার ব্যাপার, আমি নাম বলছি না, আমাদের রিলেটেড এবং যে ফিল্ড, আমার চায়নাতে দেখা হয়েছে, তারা হচ্ছে কনফারেন্সের জন্য আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কিসে পড়াশোনা করছেন? ইকোনমিক্সে, অথবা সে ফরকাস্টিং এ কাজ করতেছে। ফরকাস্টিং বলতে, ফরকাস্টিং যে কেউ করতে পারে, কিন্তু যখন আমাদের ফিল্ডে আসবে এই অ্যাটমসফিয়ারিক সায়েন্সে, অবশ্যই তার অ্যাটমসফিয়ারিক সায়েন্স রিলেটেড ফিল্ড জানতে হবে। তো এই যে দক্ষ জনবল এবং সংশ্লিষ্ট জায়গায় সংশ্লিষ্ট লোক থাকা, ডক্টর মোহন কুমার দাস যদি এখন আপনার হচ্ছে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা অন্যান্য জায়গায় যায়, সেটা ঠিক আছে, তার জন্য ফিট। আমি ধরেন এখানে ঠিক আছে, আমি অ্যাগ্রো মেট্রোলজি নিয়েও কাজ করছি, কারণ যেহেতু আমার মাস্টার্স হচ্ছে অ্যাপ্লাইড মিটিওরোলজি। কিন্তু আমি যদি এগ্রিকালচারে যাই, এগ্রিকালচার শুধুমাত্র কিন্তু অ্যাগ্রো মিটিওরোলজি যে পার্টটা, সেটা আমি করতে পারবো। এখন আমি একটা কিন্তু ধান নতুন জাত তৈরি করতে পারবো না, সেটা কিন্তু আমার এক্সপার্টাইজের মধ্যে নাই। আমি কথা বুঝাইতে পারছি? এই যে আমাদের যে একটা সমন্বয়, এই বিষয়গুলো যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলোকে খুব কনসার্ন হয়, না হলে আমাদের ওই মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু দিন শেষ হবে,
কিন্তু দিন শেষে আপনি যে বলছেন যে $1 করে $10 আসবে, সেই কিন্তু অপশন আমাদের নাই। তো যা হোক, আমাদের হচ্ছে যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তো এখন হচ্ছে যে আমাদের যদি একটু সাইক্লোন নিয়ে, বিশেষ করে এই নর্থ ইন্ডিয়ান ওশনে, যদি আমি প্রথম দিকে একটু শুরু করেছিলাম যে গ্লোবাল সাইক্লোনের মধ্যে সবচেয়ে কম হয় হচ্ছে নর্থ ইন্ডিয়ান ওশনে, এর মধ্যে বে অফ বেঙ্গল হচ্ছে 4% হয়, অ্যারাবিয়ান সিতে 2% হয়, হ্যাঁ, আর 30% হচ্ছে ওয়েস্টার্ন প্যাসিফিকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মডালিটির দিক দিয়ে, মানে সবচেয়ে যদি দেখি ক্ষয়ক্ষতি, সেটা কিন্তু হয়। কারণ হচ্ছে যে আমাদের ওই যে সায়েন্স এবং সোসাইটির ইন্টিগ্রেশন হয়নি। আমরা শুধু ভলেন্টিয়ার তৈরি করছি, কিন্তু সায়েন্টিস্ট তৈরি করি নাই। সায়েন্টিস্ট আমরা সায়েন্সটাকে মানে বেশিরভাগ রিমুভ করে দিছি, ওই তুলনায় আমাদের গবেষণা হয় নাই। তো এই যে একটা সমন্বয়। আরেকটা বিষয় মজার ব্যাপার হচ্ছে, যদিও বে অফ বেঙ্গলে আপনার হচ্ছে যে ওশেন যে হিট টেম্পারেচার, যেটা ফুয়েল বলে থাকি আমরা, সেটা বিশেষ করে দেখা গেল যে 28 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কিন্তু সিং এবং হচ্ছে যে বিনীত কুমার সিং আমার কলিগ, এবং হচ্ছে রক্সি, আপনি জানেন মনে হয় ম্যাথু রক্সি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল IIMT, তারা ক্লাইমেট ল্যাব থেকে তাদের যেটা পাবলিকেশন, রিভিউ পাবলিকেশন, সেখানে বলছে যে মজার ব্যাপার হচ্ছে 1989 থেকে 2019 সাল পর্যন্ত অ্যারাবিয়ান সিতে আপনার হচ্ছে যে তাপমাত্রা, আমরা যদি বসি, ওশেন যে হিট কন্টেন্টটা সবচেয়ে বেশি ছিল, এবং সেখানে কিন্তু আরো বেশি ডিভাস্টেটিং সাইক্লোন হচ্ছে, পরিমাণে কম কিন্তু বেশি হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটু যদি সামারি করেন। ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ রিপোর্টের কথা বলেছেন। এটা সারা বাংলাদেশে আমার মনে হচ্ছে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তো সাম্প্রতিক একটি আলোচনার ক্ষেত্রেও যে বিষয়টি সরাসরি একটা উদাহরণ হিসেবে আমরা আনতে পারি, আপনি রক্সি ম্যাথিউ কলের কথা বলেছেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট ট্রপিক্যাল মেট্রোলজি। তো আপনি দেখেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট ট্রপিক্যাল মেট্রোলজি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড মেনি আদার্স অর্গানাইজেশন, এরা সবকিছু কিন্তু আলাদাভাবে আর সায়েন্স মিনিস্ট্রি নামের একটা মন্ত্রণালয়ের আন্ডারে। আপনি একটু নোট করবেন, জিনিসটা খেয়াল রাখবেন। আর সায়েন্স মিনিস্ট্রি, ঠিক আছে? আর সায়েন্স মিনিস্ট্রির সচিব মানে চিফ অফ দা অ্যাডমিনিস্ট্রেশন, উনি কিন্তু একজন সায়েন্টিস্ট, ডাক্তার রবিচন্দ্রন। তাহলে ব্যাপারটা খেয়াল করেন, উনি কিরকম ভাবে আসছেন। উনি কিন্তু ধরেন আমাদের যে সময় সায়েন্টিফিক অফিসার, এখানে আমার একটু আপত্তি আছে। ইট শুড বি সায়েন্টিস্ট, নট সায়েন্টিফিক অফিসার। কারণ সায়েন্টিস্ট আর ডিফারেন্ট। আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। কারণ সায়েন্টিস্ট যখন সায়েন্টিফিক অফিসার হয়ে যায়, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়ায় যায়। তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট না, দে শুড বি সায়েন্টিস্ট। তো আমাদের রিক্রুটমেন্ট পলিসির মধ্যে বিজ্ঞানী নিয়োগের যে প্রক্রিয়া, সেটা কিন্তু বিজ্ঞানী হওয়া উচিত, শুধু বিজ্ঞানী, বৈজ্ঞানিক কর্মকর্তা না। যখনই কর্মকর্তা উপমাটা আপনি দিয়ে দিচ্ছেন, তখনই কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, এবং তারা কিন্তু একটা সিনিয়রিটির পরে কিন্তু তারা আর বিজ্ঞানী থাকতে চায় না। আর আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে কি, বিজ্ঞানী ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি, ক্যাটাগরি ই, ক্যাটাগরি এফ, ক্যাটাগরি জি, ক্যাটাগরি এইচ। ধরুন বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, উনি কিন্তু এরকম ক্যাটাগরি জি, ক্যাটাগরি এইচ, এরকম একটা, যেটা কিন্তু মানে ভেরি সিনিয়র টু সেক্রেটারির বা আরো পরে, আমাদের যেমন সিনিয়র সেক্রেটারি, এরকম পোস্টগুলো ওরা হোল্ড করে। তখন কি হয়, বিজ্ঞানীদেরকে ক্ষমতায়ন যখন করা হয়, তারা কিন্তু আমাদের দেখেন, আমাদের প্রতিবেশীদের নেলস বোর বা আরো অনেক বিজ্ঞানীদের কথা বলা, যিনি জওহরলাল নেহরু বা অন্য সময় উনি নিয়ে আসছিলেন। তো পলিসি ইজ ইম্পর্টেন্ট। আমাদের এই সায়েন্টিফিক প্রতিষ্ঠানগুলোকে একটা সায়েন্স মিনিস্ট্রির আন্ডারে আনা উচিত। এরকম ভাবে আর্থ সায়েন্স মিনিস্ট্রি, আর্থ ওশান সায়েন্স মিনিস্ট্রি এরকম হতে পারে, যেহেতু আমাদের সমুদ্র একটা বড় রিসোর্স, এবং সেটা সেক্রেটারি এরকম বাংলা আবহাওয়া অধিদপ্তর, এক্সপার্টসো, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, বাংলা ওশানিক রিসার্চ সেন্টার, সেইখানে যে সায়েন্টিস্ট গুলা একসময় প্রমোশন পেতে পেতে সিনিয়র হবে, তারাই একদিন হচ্ছে এই ধরনের সেক্রেটারি হবে। আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা যদি এভাবে করে ফেলে, ইট টেক টাইম। প্রথমবার যখন যারা করবে, তাদের হয়তো পলিসির কারণে তারা হয়তো ওইভাবে অ্যাডাপ্ট করতে পারবে না, কিন্তু দ্য নেক্সট জেনারেশন উড বি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি যেটা বললেন, এটা একটা ভালো, আমরা ভলান্টিয়ার সৃষ্টি করি বা যেটাই করি না কেন, আমরা দুর্যোগ প্রশমন বা দুর্যোগ মিটিগেশনের ক্ষেত্রে একটা মাইলস্টোন জায়গায় পৌঁছেছি। কিন্তু একটা পত্রিকা আমি দেখেছি, এটা আলোচনা হচ্ছিল, এখনো আমরা সক্ষমতা বলি যেটাই বলি, যেহেতু 5% বা 4 to 6% সাইক্লোন, যেটা আমাদের বছরে কখনো একটা হয়, কখনো দুইটা হয়। 2023 কিন্তু ব্যতিক্রম ছিল। পরপর 4টা সাইক্লোন নর্থ বেঙ্গলে হয়েছে, তার মধ্যে 3টাই বাংলাদেশে হিট করেছে। ফুললি এক্সেপশন। এরকম একসাথে এক বছরে 3টা সাইক্লোন কিন্তু অতীতের রেকর্ডে খুব বেশি নাই, হয়তো নাই। তাহলে এই যে জায়গাটা, এটা মাথায় রেখে আমাদের সার্বিক, এটা তো আসলে শুধুমাত্র আবহাওয়া বা আর্লি ওয়ার্নিং নিয়ে না, এটা যে আর্থ সায়েন্স, ক্লাইমেট সায়েন্স, কি বলা যায়, ওশান সায়েন্স কম্বিনেশন। সো সার্বিকভাবে ডিজাস্টার সায়েন্স, অল থিংস টুগেদার। তো এগুলোর জন্য যে একটা ভালো বিজ্ঞানী তৈরি হয়, যে বিজ্ঞানীরা দেশে এবং দেশ বরেণ্য আন্তর্জাতিক মানের হয়, এটার জন্য সময় লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। আপনি কোরিয়ার উদাহরণ দিয়েছেন, এটাও তো আমরা জানি। কোরিয়া যখন একসময় তাদের কাছে
ফরেন ডোনেশন আসছে, তারা কিন্তু ফার্স্ট ইনভেস্টমেন্টটা একাডেমিতে করেছে, সায়েন্সে করেছে। এই প্রক্রিয়াটা যদি চলমান থাকে, আমরাও একদিন বৈশ্বিক মানের পর্যায়ে চলে যাব। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর মোহন কুমার দাস। একটা বিষয় আপনি গুরুত্বপূর্ণ বিষয় যে বলছিলেন, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ হচ্ছে সাইক্লোনে খুব বেশি এফেক্টিভ, বিশেষ করে বে অফ বেঙ্গলে, এই যে সাইক্লোন ট্রাক এবং হচ্ছে ল্যান্ডফল পজিশনটা ফরকাস্ট করা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান এ আসছে। তো যদিও এগুলো আমি কাজ করতেছি, কিন্তু যেহেতু আমার ফান্ডিং, আমি বাংলাদেশের কোনো এমপ্লয়ি না, যতটুকু রিসার্চ করি বা রিসার্চ সোসাইটি, এটা আমার হচ্ছে যে মানে সদকা জারিয়া বলতে পারেন, সোজা ভাষায় যদি বাংলায় বলি, বিনা পারিশ্রমিকে কাজগুলো করা। কিন্তু এটা যেহেতু আমি প্যাসিফিকের, যেহেতু এই দেশের আমি ফান্ড ব্যবহার করি, আমার বাধ্যগত ভাবেই হচ্ছে প্যাসিফিকটাকে ফোকাস করতে হয়। তবে এই ইয়াটা যদি পাই, উদ্যমতা, আমি চেষ্টা করবো নিজে নিজে, কিন্তু নিজে কতক্ষণ হচ্ছে ফ্রিতে করা যায়। তবে এই বিষয়গুলো যদি একটা কাজ করা যায়, আমরা যারা ইয়াং সায়েন্টিস্ট, আমি নিজেকে সায়েন্টিস্ট বলি না, আপনারা যারা আছেন বা যারা কাজ করে রিলেটেড যারা আছে, আমাদের বাংলাদেশে অনেক মেধাবী আছে বা যারা সাইক্লোন নিয়ে কাজ করতেছে। বর্তমান এআই এর যুগ, আমাদের ক্লাসিফিকেশন করে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি। তো যেমন হিট ওয়েভটাকে আমরা ক্লাসিফিকেশন করে আর্লি ওয়ার্নিং এ একটা তৈরি করতে পারি, এবং লোকালি আমরা করতে পারি। লোকাল যে ফ্যাক্টর গুলো, সেগুলো ইন ডেপথ অ্যানালাইসিস করে আমরা চাইলে প্রতিটা জেলায় জেলায় আমরা হচ্ছে আর্লি ওয়ার্নিং দিতে পারি, নাম্বার ওয়ান। এবং সাইক্লোন যেহেতু বেশি আমাদের এফেক্টেড হয়, সাইক্লোনটা কোন দিকে যাবে, এই যে ট্রাকটা ফরকাস্ট করা, পাশাপাশি হচ্ছে ল্যান্ডফল কোথায় করবে, খুবই গুরুত্বপূর্ণ। ল্যান্ডফল যে সাইক্লোন গুলো যেগুলো ওশনে যায়, যেমন সাইক্লোন দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রেট মুভার, একটা হচ্ছে রিকার্ভার। একটা রিকার্ভ হয়, কার্ভ হয়ে সে আবার ওশনে চলে যায়, ওটার কিন্তু বেশি ইফেক্ট হয় না। কিন্তু যেটা হচ্ছে ল্যান্ডফল হয়, যেটা ল্যান্ডে আসে, যে ল্যান্ডে হিট করে, ওটা ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সাইক্লোন কিন্তু দুইটা জিনিসটা খুব বেশি ক্ষতি করে, একটা হচ্ছে উইন্ড, একটা হচ্ছে রেইনফল। তো আমি কিন্তু উইন্ড এবং রেইনফল দুইটাই আমি ফোকাস করছি আমার মাস্টার্স এর রিসার্চে, এবং আমি হচ্ছে ফুরিয়ার ডিকম্পোজিশন মেথড ব্যবহার করে 500 কিলোমিটার্স এর মধ্যে, বিশেষ করে যেহেতু 500 কিলোমিটার বেশি আপনার ডিভাস্টেটিং, এখানে আমি দেখাইছি যে আমার রেইনফল গুলো যেহেতু আমরা ভার্টিক্যাল উইন্ড শেয়ার বা অন্যান্য যে আমাদের হচ্ছে যে ভর্টিসিটি, এই বিভিন্ন ফ্যাক্টর গুলো থাকে, যার কারণে আমাদের সিমেট্রিক হয় না। দেখা গেল রেইনফল এক জায়গায় হয় না, হ্যাঁ, দেখা গেল ডাউনশেয়ার লেফট, মানে সাইক্লোন যাচ্ছে একদিকে, রেইনফল হচ্ছে আরেক দিকে। এই যে ভার্টিক্যাল উইন্ডশেয়ার ইফেক্ট বা অন্যান্য স্টো মোশন, অন্যান্য কারণ, এটা নিয়ে আমি রিসার্চ করছি। তো এই কাজগুলো নিয়ে আমরা কিন্তু আগে আইডেন্টিফাই করতে পারি যে একটা সাইক্লোন যে যাবে, গতিবেগ কোন দিকে যাবে, এবং ল্যান্ডফল কোথায় হবে, ল্যান্ডফল হলে রেইনফলটা কোন বেশি এফেক্ট হবে, বা কোস্টাল ফ্লাডিং কোথায় এফেক্ট করবে, এই বিষয়গুলো যদি ফোকাস করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই আমরা শুধু ভলেন্টিয়ার সাইক্লো প্রিপারনেস, আসো মাইকিং করতেছি আমরা হচ্ছে কোস্টাল এরিয়াতে, হ্যাঁ এগুলো তো দরকার আছে, আমাদের তো এটা পোস্ট ডিজাস্টার পরে, কিন্তু আগে থেকে যদি আমরা সাইন্টিফিক একটা ইনডেপথ গবেষণা হয়, আমরা আগে থেকে জানতে পারি, তাহলে তো ইভ্যাকুয়েশন অনেক সহজ হবে। কি জন্য আমি একটা রেফারেন্স দিয়েছিলাম প্রথমে, সাইক্লোন আমফান, আপনি চিন্তা করে দেখেন, একদিনের আগে লেস দেন 24 আওয়ার্স ক্যাটাগরি 1 থেকে সে ক্যাটাগরি 5 এ গেছে, এখন সময়টা মাত্র 24 ঘন্টা। আপনি যদি আর্লি মর্নিং সিস্টেম থাকতো, আপনি কতজন আপনার জনবল আছে, আপনার জনবলগুলোকে তো সরায় নিয়ে যেতে হবে। তার মানে কতটা গুরুত্বপূর্ণ দেখেন, খুব দ্রুত ইন্টেন্সিফাই হচ্ছে। তো আপনি এটা যদি আগে থেকে না জানেন, আপনার লোকজনকে কিভাবে সরায় নেবেন, কতক্ষণে সরায় নেবেন, আপনার কতজন জনবল আছে, তার ক্ষতিটা খুব বেশি হবে না? তো এই বিষয়গুলো তো আমাদের কনসিডারেশন নিয়ে আসতে হবে। এই জন্য একটা বিষয়। আরেকটা বিষয় যে টেকনিক্যাল ওয়ার্ড, এই যে আমরা যে আলোচনা করলাম, বেশিরভাগ কিন্তু টেকনিক্যাল কথাবার্তা, একাডেমিক কথাবার্তা। এই কথাগুলো কিন্তু একজন বরিশালের লোক বা একজন হচ্ছে যে আপনার পটুয়াখালীর যে গ্রামের যেখানে এফেক্টেড সাইক্লোন, তারা কিন্তু এটা বুঝবে না। তাদের লোকালি, অর্থাৎ সায়েন্স এবং সোসাইটিকে ইন্টিগ্রেশন করে আমাদের যে সায়েন্টিফিক আমরা যে মেসেজটা দিব, এটাকে ট্রান্সলেটর হিসেবে যেন কেউ কাজ করে। যখন মিডিয়াতে কথা বলবে, একজন স্পোক পারসন থাকবে, আমাদের কথাগুলো তাকে প্লেন ল্যাঙ্গুয়েজে বলবে, কয়টা ঘর বাড়ি কি পরিমাণ এফেক্টেড হবে, কি পরিমাণ হেলথের উপরে, একটা সরাসরি এই কথাগুলো তাদেরকে বলতে হবে। অর্থাৎ এক হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে সোসাইটি, এই দুইটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, আমরা শুধু সোসাইটিতে আমাদের টাকা ঢালতেছি না, আমাদের গবেষণাতে টাকা ঢালতে হবে। তাহলে সব মিলে আমরা যখন এই কাজগুলো করব, তখনই আমাদের হচ্ছে বাংলাদেশের যে মানে আমাদের যে লক্ষ্য এবং আমাদের সরকারের যে লক্ষ্য, এখন আমরা মধ্য আয়ের দেশ বা এর পরবর্তীতে আমাদের 2040 পর্যন্ত আমাদের একটা যে ভিশন আছে, লং টার্ম একটা ভিশন আছে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল, যেটার সাথে আমরা চলতে যাচ্ছি, কিন্তু আমরা হোঁচট খাইতেছি কিন্তু বারবার, কারণ বিভিন্ন দুর্যোগ আসতেছে। তো এই জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম বা প্রপার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে আমরা করতে চাই, সেক্ষেত্রে প্রপার জনবল দিতে হবে। এখানে কেউ আসে মূলা চাষ করবে মঙ্গল গ্রহে, এরকম লোককে এখানে বসানোর দরকার নাই। আমি কোনো এগ্রিকালচারিস্ট না, আমাকে যে যদি এখন ধান বানাইতে দেয়, আমি তো শেষ, অথবা এনিম্যাল সায়েন্সে দিয়ে দেয়, আমি তো মনে করেন মেরেই ফেলবো।
তো এটা যেন না হয়, যেখানে যেখানে দরকার সেখানে যেন হয়। তো আজকে যেহেতু আমাদের মোটামুটি 1 ঘন্টার প্রোগ্রাম, আমাদের আর 2 মিনিট সময় আছে, তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনতেছেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর বিশেষ করে ডক্টর মোহন কুমার দাস এবং জনাব বাবুল মিয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই রিসার্চ স্টুডিওতে সময় দিয়েছেন, এবং আমি জানি আমার কথা বলার সময় বা উপস্থাপনের সময় হয়তো বা ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, অথবা যারা আমাদের দুজন অতিথি ছিল তাদের ভুল ভ্রান্ত হয়ে থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের যে অনুষ্ঠানটি শুনছেন অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে যেখানে আছেন এই আওয়াজগুলো তুলতে হবে, যদি আমাদের দুর্যোগ বা ব্যবস্থা বিশেষ করে আমাদের যে জলবায়ু বিশেষ করে দুর্যোগ প্রশমনে স্মার্ট বাংলাদেশের যে কথা বলতেছি, বিশেষ করে আমাদের সরকার যে বিষয়টা বলতেছে, অবশ্যই স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে এবং এই বিষয়গুলোকে কনসিডারেশন নিয়ে আসতে হবে। এই বলেই আর আমাদের রিসার্চ সোসাইটির যে স্লোগান, গবেষণা হোক উন্মুক্ত, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডক্টর মোহন কুমার দাস বলছেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যত আমাদের এই ডিজাস্টার রিলেটেড ডেটাগুলো আছে, অবশ্যই যেন ছাত্রছাত্রীর জন্য খুব শীঘ্রই এটা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্মুক্ত করে দেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন এবং আমাদের সাথে ছিলেন ডক্টর মোহন কুমার দাস এবং বাবুল মিয়া। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।